আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তোমার মোটামুটি আমার আমার যেটা গেজ বলে, কি রে, কি হলো এটা, আহ, আমার যেটা গেজ বলে মোটামুটি 1160, বা মোটামুটি মনে করো যে 1170 যারা আছো, তারা যদি সিটিকে যদি এক নম্বরে চয়েস দাও, তোমরা কেউই ভুলে, যারা এই রেঞ্জের মধ্যে আছো, ঠিক আছে, তারা কিন্তু ভুলেও মানে 1-2 নাম্বারের মধ্যে মানে চিটং মহসিন দিও না। ঠিক আছে, কলেজ চয়েসটা হচ্ছে সম্পূর্ণ তোমার প্রায়োরিটি লিস্টের উপর ডিপেন্ড করবে। অনেকে আবেগের বশবর্তী হয়ে ওই যে চিটং কলেজ, মহসিন কলেজ দিবা, ঠিক আছে, এটা সম্পূর্ণ ভুল। এটা করাই যাবে না। যারা এই ভাই রেঞ্জের আমি হ্যাঁ, বলো। আমি 10 নম্বর চিরাঙ্গুলে দেবো, বুঝছেন? তাহলে দিবাই বা কেন? কেন দিবা তুমি? দেওয়ার দরকার নেই, না তুমি এক নম্বরে মনে সিটি দাও। শখ, শখ শখ। ও আচ্ছা, সব দিবা। দেওয়া লাগে না, তুমি 3-4টা দিলেও হয়। ঠিক আছে, তুমি এক নম্বরে সিটি দিও, তারপরে হচ্ছে বাকলিয়া দাও। ঠিক আছে, আর তুমি তো এমনিও বাকলিয়ার স্টুডেন্ট, তো বাকলিয়া তুমি অলিগলি চিনো, বাকলিয়া দিতে পারো, মডেল দিতে পারো। ঠিক আছে, আর যদি মনে হয় যে না আমার ভয় আছে, সিটি কলেজে ভয় আছে, যে সিটি কলেজে আমার নাও হইতে পারে এক নাম্বার দেওয়া সত্ত্বেও, আমার মনে হয় হয়ে যাবে। ঠিক আছে, এটা প্রত্যেক বছরই একটা ফিক্সড একটা নাম্বার অনেকে ধরে বসে থাকে, বাট তার চাইতে মোটামুটি 10-15 মার্ক নিচেও চান্স হয়ে যায় যারা এক নাম্বারে চুজ দেয় আর কি। বুঝছো? তো ওই হিসেবে হয়েও যাইতে পারে। আর যদি মনে হয় যে না এটাতে একটা ভয় আছে সিটি কলেজে, তাইলে তোমরা তুমি এটাকে ইয়া করতে পারো, স্কিপ করতে পারো। এই দুইটার মধ্যে যদি সরকারি কলেজই তোমার প্রায়োরিটি থাকে, ঠিক আছে, যে তুমি গভর্নমেন্টেই পড়তে চাও, ক্লাস টাস একটু কম করতে চাও আর কি এইচএসসি লাইফে, তাহলে তুমি এই দুটোকে শুরুতে দিয়ে দিও। এটাই কথা। আর যদি মনে হয় যে না কলেজ, আচ্ছা এইখানে মানে যাদের একটু নাম্বার কম বাট এ প্লাস পাইছো, তাদের কি চিন্তা? যেমন তানভীর, তানভীর কি কি কোথায় পড়বা, কি চিন্তা করছো? প্রাইভেট গুলো দেখবো, ইস্পানি, বিএন, সিসিবিসি। হ্যাঁ, তুমি সোজা কথা, যারা মোটামুটি এই 1100 উপর আর কি, হ্যাঁ, 1100-র উপর পায়ে হচ্ছে তোমার 1140 পর্যন্ত আসো। 1140 না, বেসিক্যালি 1130 থেকে এই 60 পর্যন্ত সবাই কিন্তু সরকারি কলেজ পাবা, এটা এটা আমার মনে হয়। আমার কেন জানি মনে হয়, এখন বলতে পারো যে এতগুলো তো সিটও নাই, এই নাই সেই নাই, এভাবে করে না কলেজ চয়েস হয় না। অনেকে অনেক মাইয়ার দেখা গেছে বিয়ে হয়ে যাবে গা। তারপর দেখা গেছে অনেক পোলাপান দেখা গেছে এনডিসি তে চলে যাবে, ঢাকা কলেজে চলে যাবে, অনেক এদিক সেদিক হয়, বুঝছো? তো এইভাবে চিন্তা করাই যাবে না, যতগুলো এ প্লাস পাইছে ততগুলো সিটও নাই, এভাবে করে আসলে কলেজের মানে চয়েসটা হয় না বেসিক্যালি। তো এইভাবে করে মাথায় নিও না। আমার মনে হয় যে 1100-র 1100 মোটামুটি 30 ভাই থেকে, গ্রাম থেকেও অনেকে আসবে না, হ্যাঁ হ্যাঁ, গ্রাম থেকেও আসবে, গ্রাম থেকেও আসবে, অন্য ডিস্ট্রিক্ট থেকেও আসবে। চিটাগাং কে আসে পড়তে তোর? গ্রাম থেকে যেগুলো আসবে এগুলো সব গাদা, এগুলো এগুলো তোমার ওই ইয়াতে পড়বে, আমসাম কলেজে পড়বে সব, বুঝছো? এগুলো এগুলো ভং, এগুলো তেমন না। এই সরকারি কলেজে কয়জনই বা পড়বে বাইরে থেকে এসে? মনে করো 5-10 জন, মনে করো হাইয়েস্ট গেলে 50 জনই। তোমরা তোমরা ইয়া ভাইয়া পাবা। হুম, বলো। ভাইয়া ওই 1131 পাইলে শুরুর দিকে কোন কোন কলেজ দেওয়া উচিত? এক আর এগারোশো দুইতে। 1131, 1131 হলে তুমি না এক নম্বরে মডেল মেরে দাও। তুমি কি সরকারি কলেজে পড়তে চাও? হ্যাঁ। তুমি তাহলে এক নম্বরে মডেল মেরে দাও। আচ্ছা বুঝছো? ঠিক আছে। তুমি এক নম্বরে মডেল মেরে দাও, কারণ আমি দেখতেছি না যে সিটি আর বাকুলিয়াতে কোনো আছে সুযোগ। বুঝছো? তুমি কোনো মতেই কারো কথা দ্বারা ইনফ্লুয়েন্স হবা না, এই চিটাং কলেজ, মহসিন কলেজ দিবাই না। এই যে তোমাকে প্রথমেই একটা কথা বললাম যে কলেজের যে চয়েস লিস্টটা হয়, ঠিক আছে, কলেজের যেই চয়েসটা হয়, এই চয়েসটা বেসিক্যালি হয় হচ্ছে প্রায়োরিটির উপর ডিপেন্ড করে। ঠিক আছে, প্রায়োরিটি, তোমার এই প্রায়োরিটি ভাই আমার লিস্টে। বাকুলি আসবে, হ্যাঁ হ্যাঁ, বাকুলি আসবে ভাই আমার। ইসমামের, জি। ইসমাম যদি অবশ্যই এক নম্বরে যদি দাও, তাহলে এক নম্বরে বাকুলি আসবে, বাট তুমি পরে আবার রিগ্রেট করতে পারো, আফসোস করতে পারো, দেখবা যে তোমার আশেপাশে নাম্বার পেয়ে অনেকে সিটি কলেজে চান্স পেয়ে গেছে, তখন তুমি আফসোস করবা। বুঝছো? যদি তুমি বাকুলিয়াকে এক নম্বরে দাও, সেজন্য আমি বলতেছি তুমি ইয়া করো, তুমি এক নম্বরে সিটি দাও নি, তারপরে বাকুলিয়া দাও, তারপরে মডেল দাও। এখন যদি কপাল ভালো থাকে সিটি আসলো, নয়তো বাকুলিয়া মডেল আসবে আর কি। ঠিক আছে, তাও তুমি এটা ফ্যামিলিতে ডিসকাস করবা। আমার কথাই যে তোমরা শুনে ফেলবে এরকম না বিষয়টা। ঠিক আছে, ফ্যামিলিতে অবশ্যই ডিসকাস করবা। বাট একটু আগে যে জিজ্ঞেস করলো, ও কে এটা, সাব্বির নাকি মাহবুব, কে এটা? ভাইয়া আমি মাহবুব। হ্যাঁ, তুমি সুন্দর মতো তোমার তোমার নাম্বার যদি 1131 হয়ে থাকে, তাহলে তুমি আহ, বাকুলিয়া আর সিটির জন্য যাও না, তুমি এক নম্বরের মডেল দিয়ে দাও, এটা এটা ফিক্সড।
মডেল 100% পেয়ে যাবা। আচ্ছা, ঠিক আছে ভাই। ঠিক আছে, তারপরে যদি তারপরে তো কলেজ চয়েস অবশ্যই দিবা, তারপরে আশেপাশের কলেজ মানে প্রাইভেট কলেজ যেগুলো আছে ভালো ভালো, তোমার ইস্পাহানি কলেজ ভালো, ঠিক আছে, ইস্পাহানি কলেজ দাও। মানে কেউ না বাধ্য, অনেক বেশি মানে বাধ্য না হইলে সিসিপিসি আর ইয়াতে দিও না, বিএনএ দিও না, বুঝছো, এখানে মানে খুব বাচ্চার মতো ট্রিট করা হবে, বুঝছো, একটু জোর জুলুম করা হবে আর কি। আচ্ছা ইস্পানিতে প্রাইভেট, ইস্পানিতে কি ধরো জোর জুলুম নেই? ইস্পাহানিটা প্রাইভেট হইলেও জোর জুলুম নাই, মানে আসলে জোর জুলুম নাই এখানে, কলেজ চাইলে স্কিপ করতে পারবা, ওই যে তোমাকে ইয়া করতে হবে আর কি, কলেজে না গেলে ফাইন দিতে হবে আর কি, ফাইন দিয়ে দিবা, এখানে সবারই তো টাকা পয়সা আছে, সমস্যা নাই, ফাইন দিয়ে দিবা সবাই, বুঝছো। বাসায় পড়তে হবে, প্রচুর বেশি বাসায় পড়তে হবে, বুঝছো, বাসায় সময় যারা দিবা না তাদের শেষ লাইফ, বাসায় অনেক বেশি পড়তে হবে সময়। আমি একটু পরে তোমাদেরকে টাইম স্প্যান নিয়ে কথা বলবো, যে তোমরা কোন সময় কি টাইম পাবা, ফার্স্ট ইয়ারে কয় মাস টাইম পাবা, সেকেন্ড ইয়ারে কয় মাস টাইম পাবা, তারপরে কয়েকটা মানে নোটিশ দেখাবো, যে দাঁড়াও দেখাই, এখনই দেখাই। দেখো এই জিনিসটা একটু আগেই দেখলাম যে আবার আগের মতো ট্রেন্ড ব্যাক করতেছে, বুঝছো, আগে কিন্তু কেউ এসএসসি মানে টেস্ট পরীক্ষায় যদি পাশ না করতো তাহলে কাউকে কিন্তু এসএসসি এইচএসসি পরীক্ষা দিতে দিত না। তো এই জিনিসটা আবার হবে, বুঝছো, সামনে কিন্তু পড়াশোনা আবার পড়াশোনার কোয়ালিটি ব্যাক করতেছে, সো ইউ নিড টু বি সিনসিয়ার, পড়াশোনায় সিনসিয়ার হইতে হবে। আচ্ছা, কলেজ সম্পর্কে কি মোটামুটি সবাই আইডিয়া পাইছে? আর কারো কোনো কুইরিজ আছে, কোশ্চেন আছে কারো? যদি থাকে আমি বলো। আগে কি দিব? কি আমি কি মানে একে কি ইস্পানি দিব? তুমি তুমি সরকারি কলেজ পাওয়ার তানভীর, তুমি অনেক কোনো সুযোগ নাই, ঠিক চান্স আছে। নেই? হ্যাঁ, তুমি তুমি যদি বলো যে তুমি আশেপাশে মানে কাছে কোথাও কলেজ, তাহলে তুমি অবশ্যই ইস্পাহানি দাও, ঠিক আছে। আর যদি মনে হয় যে না ইস্পাহানি তো মানে ওরকম রেপুটেশন যদি ফিল না করো, তাহলে তুমি সিসিপিসি তে যাও, বিএনএ যাও না, বুঝছো। আর যদি বলো যে না ফ্রেন্ড আছে বিএনএ পড়ার, তাহলে বিএনএ পড়তে পারো, আর না দোনোটাই দূরে। দোনোটাই দিবে। আর না আমি দোনোটাই দূরে পড়তে দেয়, সেজন্য ইস্পানি হলে ভালোই। হ্যাঁ, তাহলে ইস্পাহানি পড়ো যদি। আচ্ছা শোনো, ইন্টারে না কলেজের মানে চিন্তাটা অত বেশি না করাই ভালো, বুঝছো, কলেজ তোমাকে কিচ্ছু দিবে না, কলেজ তোমারে কিচ্ছু দিবে না, টু বি অনেস্ট, বুঝছো। অনেকে দেখবা যে ফালতু ফালতু, এই যে তোমাদের এই যারা এদিকে আসো, হালিশহর দেওয়ানহাট এদিকে আশেপাশে আসো, ইসমাম চিনবে কিনা জানি না, দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজ বলতে একটা কলেজ আছে, এটা অনেকে চিনে না, এই কলেজটার থেকেও মানুষ এ প্লাস পায়, ঠিক আছে। তো কলেজ ডাজেন্ট ম্যাটার, চিন্তা করবা যে এ প্লাস পাওয়ার, কারণ এইচএসসি তে এ প্লাস পাইলে এটার প্রিভিলেজ আছে, এটার প্রিভিলেজ কি, যদি এইচএসসি তে মোটামুটি এইচএসসি তে যদি এ প্লাস কনফার্ম করতে পারো, তাহলে তোমরা তোমাদের দুয়ার খুলে যাবে, কোথার জন্য, বুয়েটে পরীক্ষা দিতে পারবা, তারপর হচ্ছে অনেকগুলা রেপুটেড মানে ভালো ভালো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা। এই এলিজিবিলিটি গেইন করার জন্য তোমাকে এ প্লাস পাইতেই হবে, শুধু এ প্লাস না, তোমাকে দেখা গেছে বুয়েটে এক্সাম দিতে হইলে তোমাকে মোটামুটি হায়ার ম্যাথ, তারপর হচ্ছে ফিজিক্স, তারপর হচ্ছে কেমিস্ট্রি, এই 3 সাবজেক্টে হচ্ছে টোটাল 600 নাম্বার, 2টা করে পেপার, জানো তো। তোমার এইচএসসি তে প্রত্যেকটা সাবজেক্টে 2টা করে পেপার, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার করে থাকে, হায়ার ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এরকম এই 3 সাবজেক্টে বুয়েটে এক্সাম দিতে হইলে মোটামুটি 550 প্লাস পাওয়া লাগে, বুঝছো। তো বুঝতেছো তো যে কিভাবে পড়াশোনা করা লাগবে, আর ইয়া মোটা মোটা বই, আর সময় অনেক কম। কলেজ নিয়ে সবাই আইডিয়া পাইছো, সবাই কি করবা? আচ্ছা হাজার হাজার যুগের হয়? হ্যাঁ, হাজার তো ভালো, খারাপ না। প্র্যাকটিক্যাল নাম্বার দেখ। প্র্যাকটিক্যালটা আসলে এইচএসসি তে প্র্যাকটিক্যালে তুমি নাম্বার পাবা, ওই এক্সপেকটেশনটা করা উচিত না, বুঝছো। আচ্ছা তোমাদেরকে একটা রেশিও বলি, এই যে মনে করো পড়াশোনা ফালতু হওয়া শুরু করছিল কোন সাল থেকে জানো? 2020 সাল থেকে না? হুম। 2020 সালে করোনার কারণে কিন্তু পড়াশোনা ফালতু হওয়া শুরু করছিল। 2020, 2021, 2022, 2023, 2024, এই 2025ও মোটামুটি ফালতু বলা যায় না, বাট তাও মনে করো বলতেছি, কারণ শর্ট সিলেবাস তো একটু হইলেও ছিল, এখানে 80% শর্ট সিলেবাস ছিল, বুঝছো। কিন্তু এই 2025 সালে এইচএসসি এক্সাম খুবই হার্ড হচ্ছে, খুবই হার্ড হচ্ছে, ইউ কান্ট ইভেন রিয়েলাইজ, যারা পরীক্ষা দিচ্ছ না তারা বুঝবা না এটা। তো এই যে এতগুলা বছর কি হয়েছে জানো, এই এত বছর মোটামুটি অনেক এ প্লাস পাইছে, অনেক এ প্লাস পাইছে, বুঝছো, এইচএসসির কথা বলতেছি আমি, এইচএসসি তে
অনেক এ প্লাস পাইছে। কিন্তু তুমি 2020-এর ইমিডিয়েট আগের কথা চিন্তা করো, 2019 সালের কথা, সারা বাংলাদেশে মনে হয়, আমার মনে হয় 68,000 এ প্লাস পাইছে, এরকম হবে। মাত্র 68,000, বুঝছো? 68 কে 2019 সালে 18 সালের কথা চিন্তা করো, 2018 সালে মনে হয় 30 নাকি 32,000 এ প্লাস পাইছে সারা বাংলাদেশে। এটাই না, মানে এই যে এইখানে যে ঘটনাটা দেখতেছো, এই ঘটনাটা 2019-18 সালের ঘটনা, এটাই কিন্তু এইচএসসির আসল সিনারিও। এইচএসসি তে আল্লাহ তাআলা সব পড়াশোনা দিয়ে দিছে। এইচএসসির পড়াশোনা কিন্তু ইউনিভার্সিটির পড়াশোনার চাইতেও কঠিন, টু বি ভেরি অনেস্ট। আমি তো ইউনিভার্সিটি ফোর্থ ইয়ারে, মানে থার্ড ইয়ার শেষ করে ফোর্থ ইয়ারে উঠতেছি, তো আমিও জানি যে আসলে কি এইচএসসির পড়াশোনা। অনেক ভালোই ঝামেলা, অনেক পড়াশোনা, আর সময় অনেক কম। সময় নিয়ে একটু পরে বলতেছি কত মাস সময় বাবা কি। তো এই ঘটনাগুলো ঘটছিল কেন? পড়াশোনায় যে এত বেশি এ প্লাস পাইছিল কেন? শর্ট সিলেবাসের কারণে। 50% শর্ট সিলেবাস, 70% শর্ট সিলেবাস, 80% শর্ট সিলেবাস। তারপর দেখা গেছে পরীক্ষা অটো পাস। তারপর দেখা গেছে তিনটা সিকিউ লেখা লাগছে, দুইটা সিকিউ লেখা, মানে মানে পুরা ভংচং, বুঝছো? মানে পুরা নষ্ট একটা, এই যে এই কয় বছরে, 1 2 3 4 5 6, এই 6 5 বছরে না, মানে মোটামুটি একটা মেরুদণ্ডলেস, মানে স্পাইনলেস একটা একটা মানে কি বলে, একটা জাতি তৈরি হয়ে গেছে এই মাঝখানে। এবং মানে আনফরচুনেটলি কি জানো, আনফরচুনেটলি হচ্ছে এদের মধ্যে যারা, বলতে পারো যে যারা মোটামুটি বুয়েটে এক্সাম দেয় নাই, এই ব্যাচগুলোর মধ্যে যারা বুয়েটে এক্সাম দেয় নাই, তাদের না পড়াশোনার মধ্যে অনেক গলদ, তারা নিজেরাও পারে না। এই যে বর্তমানে এডটেকের পোলাপান দেখতেছো না, এই যে 10 MS, তারপর এসিএস, এখানে যে টিচারগুলা ম্যাক্সিমাম হচ্ছে এই ব্যাচের, বুঝছো? আমি নিজেও এই ব্যাচেরই, এর মাঝখানেরই। কি করতাম আর, কপাল খারাপ। বাট ওই যে বুয়েটে এক্সাম দিছিলাম, প্রিলিতে চান্স পাইছিলাম, আর রিটেনে চান্স পাই নাই পরে আর। তো এই যে বুয়েটে এক্সাম দেওয়ার কারণে সব পড়া হয়েছিল। তো এইটা একটু মাথায় রাখবা, এই ঘটনাটা একটু মাথায় রাখবা, যে তোমাদের সামনে যেই ব্যাচটা, তোমরা তো এইচএসসি কত 27, মানে 26 থেকেই কিন্তু আর এই মাঝখানে এই ঘটনাগুলো ঘটবে না। তোমাদের ফুল পড়তে হবে, এবং পড়াশোনার কোয়ালিটি মোটামুটি হার্ড হবে। আর এবার রেজাল্ট দিয়ে তোমরা বুঝে গেছো, তোমরা এটার ভুক্তভোগী, যে রেজাল্ট একেবারে খাওয়াই দিবে না। ঠিক আছে, অবশ্যই কোয়ালিটি পড়াশোনা করতে হবে। এইচএসসির ডিফিকাল্টি লেভেল আশা করি বুঝছো। কলেজ নিয়ে আর কারো কোনো কথা আছে? আর আর কারো কোনো কুইজ আছে? না। থাকলে বলতে পারো, সমস্যা নাই, না থাকলে ভালো। আচ্ছা এখন, ভাইয়া হ্যাঁ বলো। 1112 পাইলে কি ইস্পানি দিব প্রথমে? 1112, হ্যাঁ। 1100 সরকারি বাবা না দো, ঠিক আছে? সরকারি, হ্যাঁ সরকারি দিতে পারো, বুঝছো? সরকারি তুমি মডেল দিতে পারো শুরুতে, একে মডেল দিতে পারো। যে 12 আছো, আচ্ছা তুমি একে মডেল দাও। বাকলিয়া, সিটি, মহসিন, তারপর হচ্ছে তোমার চিটাগং, এগুলো দিওই না। তুমি জাস্ট আচ্ছা মানে একটা ট্রাইয়ের জন্য তুমি ইয়াতে দাও, 1 নম্বরে মডেল দাও, তারপরে 2 ইস্পাহানি দাও, ঠিক আছে? এভাবে করে দেখতে পারো। আচ্ছা। আর যদি বলো যে না তানভীরের সাথে মিলাই দিবা, তাইলে ইস্পাহানি দিয়ে শুরু করো, যাতে একেবারে ফিক্সড ভাবে ইস্পাহানি আসে। এখন এটা ডিসিশন তোমার, আমি দোনোটা অপশনই বলে দিছি। ঠিক আছে, তুমি ট্রাই করতে পারো মডেল দিয়ে। অনেকের এমন হয়েছে বুঝছো, অনেকে দেখা গেছে 1170 পায়ে সিটিতে পায় নাই, বাট অনেকে 1158 পায়ে সিটি পাইছে। পার্থক্যটা এই জায়গায় যে 1170 পাইছিল সে সিটি কলেজ দিছিল হচ্ছে 3 নম্বর চয়েসে, আর যে 1158 পাইছে সে 1 নম্বর চয়েসে সিটি দিছিল। এই কারণে সে চান্স পাইছে, তার নামটা ডাটাবেজে আগে এন্ট্রি হয়েছিল, বুঝছো? যে আগে চয়েস দিবে, সে তাদের কলেজের ডাটাবেজে তার নামটা আগে ঢুকবে, বুঝছো? কলেজ চয়েসটা এভাবে হয়, এটা অনেকেই জানো না, অনেকেই বুঝো না এটা। অনেকে কম নাম্বার পায় কি জন্য চান্স পায়, অনেকের মাথা হ্যাং করে, তখন বলে যে এটা সিস্টেমের দোষ। এটা আসলে সিস্টেমের দোষ না, এটা আমাদের নলেজের দোষ। আচ্ছা এখন কলেজ নিয়ে আশা করি সবার অ্যান্সার পাইছো। আর রাবি তো কোন কলেজে ভর্তি হবে এটা তুমি জানোই, এটা তুমি আইডিয়া রাখছো। এমন একটা কলেজে ভর্তি হও যেন বাসায় পড়তে পারো, সোজা কথা। বাসায় যারা পড়তে পারবা না, যারা অনেক বেশি কলেজের পিছনে দৌড়ানোর চেষ্টা করবা, যারা অনেক বেশি বেশি হচ্ছে তোমার চকবাজার এই সেই করার চেষ্টা করবা, আমি জানি না তাদের সাথে কি হবে। তারা ওই সেকেন্ড ইয়ারে উঠে দেখবা কি জানো, আচ্ছা এইচএসসির একটা কমন সিনারিও বলি তোমাদেরকে, মানে আমি তো এইচএসসি মোটামুটি 3 4 বছর ধরে পড়াই। সবার ক্ষেত্রে কি হয় জানো, সবার ক্ষেত্রে মোটামুটি তোমাদের দুইটা ফেজ, ফার্স্ট ইয়ার আর একটা হচ্ছে সেকেন্ড ইয়ার। এখন
তোমরা তো সবাই জানো যে ফার্স্ট পেপারও থাকে, আবার সেকেন্ড পেপার থাকে প্রত্যেক সাবজেক্টের, ঠিক না? শুধুমাত্র আইসিটি নাই, ঠিক আছে? এটা আইসিটি নাই, আইসিটির একটাই পেপার, বুঝছো? ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার সব সাবজেক্টের, ঠিক আছে? বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবার কিন্তু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আছে, কিন্তু আইসিটির নাই। আইসিটির একটা পেপার, ঠিক আছে? সেজন্য আইসিটিটাকে যত সহজ করা যায় সেটা আমরা পরে বলতেছি। এখন এই যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তো ফার্স্ট ইয়ারে কি করে জানো? ম্যাক্সিমাম কলেজের কথা বলতেছি, অনেক কলেজে একটু ডিফারেন্ট হইতে পারে, যেমন সিসিপিসিতে কিন্তু এই ঘটনাটা ঘটায় না যেটা আমি বলতেছি। ফার্স্ট ইয়ারে হচ্ছে তোমার ফার্স্ট পেপার পড়ায় ম্যাক্সিমাম কলেজে, ফার্স্ট পেপার গুলা পড়ায় ফেলে, ঠিক আছে? আর এই আইসিটির হাফ পড়ায়, ঠিক আছে? প্লাস আইসিটির হাফ, ঠিক আছে? আইসিটির কি পড়ায়? হাফ পড়ায়। আর এখানে কি করে? এখানে হচ্ছে সেকেন্ড ইয়ারে হচ্ছে তোমার সেকেন্ড পেপার গুলা পড়ায় প্লাস হচ্ছে বাকি আইসিটির হাফটা পড়ায় ফেলে, আইসিটির বাকি হাফ, ঠিক আছে? বাকি হাফটা পড়ায় ফেলে। তো এভাবে করে সিলেবাস শেষ করে, এটা ম্যাক্সিমাম কলেজের জন্য। কিন্তু সিসিপিসি, তারপরে হয়তো তোমার ইস্পাহানিতে না, ইস্পাহানিতে আমার একটা স্টুডেন্ট আছে, ও ইস্পাহানিতে করে না সেটা। তারপর বিএনটিএন এ হয়তো করে। সেটা কি করে জানো? যেমন ফার্স্ট ইয়ারও ফার্স্ট পেপারের অর্ধেক, সেকেন্ড পেপারের অর্ধেক পড়ায়, তারপর সেকেন্ড ইয়ারে উঠে বাকি অর্ধেক অর্ধেক পড়ায়, একসাথে দুটোটাকে কম্বিনেশন করে পড়ায়। এখন দুইটার মধ্যে কোনটা ভালো যদি জিজ্ঞেস করো, তাহলে আমি বলবো এইটা ভালো। এটা ভালো যে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার পড়ানো, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়ানো, এটা ভালো। আমার কাছে এটা বেটার মনে হয়। এখন একটা কমন সিনারিও কি, এইচএসসির একটা মানে সব বাচ্চা মানে এত বেশি পড়া যে সবার একটা কমন সিনারিও কি জানো? সবাই ফার্স্ট পেপার মানে ফার্স্ট ইয়ারে পড়াশোনা শেষ করে যখন সেকেন্ড ইয়ারে মানে কোনো মতে উঠে যায়, উঠে যাওয়ার পরে সবার একটা মানে কমন প্রবলেম, সেটা হচ্ছে ফার্স্ট পেপারটা ভালো মতো পড়া হয়নি। ফার্স্ট পেপারের মধ্যে মোটামুটি সব পেপারের মধ্যে মোটামুটি 10টা করে চ্যাপ্টার থাকে, 10টার মধ্যে দেখা গেছে কেউ 3টা, কেউ 4টা, কেউ 5টা চ্যাপ্টার পড়া হয়, বুঝছো? বাকিগুলো আর পড়া হয় না। তো এখানে পড়া জমে গেছে না, ফার্স্ট পেপারে পড়া জমে গেছে না? তো সেকেন্ড ইয়ারে উঠে মাত্র সময় পাবা তোমরা কয় মাস জানো? একটু পরে সময় নিয়ে আরো ডিটেলসে কথা বলবো। সেকেন্ড ইয়ারে উঠে তোমরা হয়তোবা তোমরা 5 মাস সময় পাবা, 5 মাস সেকেন্ড ইয়ারে, মাত্র 5 মাস সময় পাবা, বা 6 মাস ধরো। এই 6 মাসের মধ্যে তোমাকে কি করতে হবে জানো? এই 6 মাসের মধ্যে তোমাকে এই সেকেন্ড পেপার পুরা তো পড়তে হবে, মানে এই ফুল সিলেবাসটা তো তোমাকে পড়া লাগবেই। পাশাপাশি এইখানে তুমি যেই সিলেবাসগুলো বাকি রাখছো, এই বাকি সিলেবাসগুলো টানতে হবে। এটা সেকেন্ড ইয়ারে করতে হবে, এই 5 মাসে বা 6 মাসে। তো এই কাজটা করাই যাবে না। এই জিনিসটা, এই ঘটনাটা, এই যে কমন সিনারিও, যে ফার্স্ট ইয়ারে অনেক বেশি পড়া বাকি থাকতেছে, এটা হওয়ার দুইটা কারণ। এক নাম্বার কারণ হচ্ছে তোমরা এইচএসসি তে উঠার সাথে সাথে একটু অনেকের পাখা টাখা গজায়, অনেকে দেখা গেছে, এখানে তো সবাই ছেলে মেয়ে তো নাই, তো বলে ফেলি, অনেকে দেখা গেছে প্রেম টেম করতে মন চায়, বুঝছো? তানভীরের মন চায় আর কি। এখানে আমি করতে গেছি, রাবিত তো রাবিত আছেই। থাকতে পারে, রাবিত 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 তো তো তখন বিশ্বপ্রেমিক, থেকে আছে রাবিত তো থেকে। বিশ্বপ্রেমিক। তারপরে হচ্ছে হ্যাঁ, এই যে এই সমস্ত তে অনেকে জড়ায় টরায় জায়গা, বা অনেকের আরেকটা 2 নাম্বার প্রবলেম, মানে সোজা কথা, প্রথম প্রবলেম হচ্ছে সবার পাংখা টাংখা গজায়, আড্ডাবাজি করে। দ্বিতীয় প্রবলেম হচ্ছে কি জানো? দ্বিতীয় প্রবলেম হচ্ছে তোমার এই এইচএসসি তে উঠে এইচএসসির পড়াশোনার সাথে অনেকে অ্যাডাপ্টই করতে পারেন। তোমরা কি মনে আছে যখন তোমরা শুরুতে 9-এ উঠছো, অনেক সময় মানে কিছু কিছু পড়াশোনা নিয়ে তোমরা আটকায় যাইতা, মানে মানে বুঝে আসতো না পড়াগুলা, মানে খুব বেশি কনফিউজিং মনে হইতো, কিন্তু ক্লাস 10-এ উঠে খুব জিনিসটা সহজ হয়ে গেছে, এরকম হয়েছে না? সেম জিনিসটা তোমার সাথে এইচএসসি তে হবে, তোমরা অ্যাডাপ্ট করতে পারবে না, কারণ এত বেশি নতুন টপিক, এত বেশি নতুন চ্যাপ্টার এবং এত বেশি পড়া, বুঝছো? মানে এইচএসসির ডিফিকাল্টি লেভেল, মানে এসএসসির ডিফিকাল্টি লেভেল যদি এইখানে থাকে, এইচএসসির ডিফিকাল্টি লেভেল এই জায়গায় মানে এইখানেও না, এইখানে, বুঝছো? মানে এত বড় তোমাকে একটা জাম্প করা লাগবে, ব্রেনের এত বড় একটা জাম্প দেওয়া লাগবে। তো এগুলা ভয় না, এগুলা তোমাকে রিয়েল লাইফ কথা বলতেছি আমি, রিয়েল লাইফ কথা বলতেছি, যেন তোমরা এই কথাগুলো মাথায় থাকে। এগুলো তোমাদের অনেকের বাইক্যা মনে হইতে পারে এই কথাগুলো, বাট এই সাজেশন গুলা ইন ফিউচার অনেক কাজে দিবে তোমাদের। আচ্ছা, এখন একটু তোমাদেরকে বলি, একটু সময় নিয়ে কথা বলি। আশা করি এগুলো বুঝছো। বুক লিস্ট, সময় নিয়ে কথা বলে তারপর বুক লিস্ট বলে দিব, তারপরে আমাদের ওই আইসিটি নিয়ে হালকা পাতলা একটু কথা বলবো। একটু সময় নিয়ে কথা বলি। তোমরা মোটামুটি ফার্স্ট ইয়ার মানে 11, ফার্স্ট ইয়ার মানে হচ্ছে তোমাদের 11, আর সেকেন্ড ইয়ার মানে হচ্ছে তোমাদের 12। তোমরা ইন টোটাল দুইটা মিলে মোটামুটি তোমরা আহ, ধরো না
ধরো না তোমরা 17 থেকে 18 মাস সময় পাবা, 17 থেকে 18 মাস, 17 থেকে টোটাল, ঠিক আছে, টোটাল হচ্ছে তোমরা প্রিপারেশনের জন্য 17 থেকে 18 মাস সময় পাবা, এটা একদম ফর শিওর। মানে তুমি যদি তোমার লাইফ থেকে ঈদ, তারপর হচ্ছে বন্ধুর বিয়ে, তানভীরের বিয়ে, রাবিদের বিয়ে, তারপর হচ্ছে দাদার বিয়ে, এগুলো যদি বাদ দাও তাহলে এই 17-18 মাসই সময় পাবা, যার মধ্যে 11-এ সবচেয়ে বেশি সময় পাবা, ঠিক আছে। 11-এ মোটামুটি 17-18 মাসের মধ্যে মোটামুটি 10 মাস তুমি 11 মানে 10 মাস না, ধরো না 8 মাস, 8-9 মাস, 8-9 মাস এখানেই পেয়ে যাবা, ঠিক আছে। 8-9 মাস তুমি ফার্স্ট ইয়ারে সবচেয়ে বেশি সময় পাবা, এখানে সময় কম পাবা। এখন সময় ডিউরেশনটা কিরকম হবে? সময় ডিউরেশনটা হবে তোমাদের কলেজ অ্যাডমিশন কখন হবে জানো? 24 তারিখ থেকে 9 তারিখ হ্যাঁ, পর্যন্ত। তোমাদের কলেজের ওরিয়েন্টেশন হবে কবে জানো? 30 সেপ্টেম্বর দিছে। সেপ্টেম্বর তো, হ্যাঁ, সেপ্টেম্বর থেকে ধরো তোমাদের জানি না সেপ্টেম্বর থেকে কলেজে ক্লাস শুরু হয় কিনা, ধরো সেপ্টেম্বর থেকেই হচ্ছে, ঠিক আছে। সেপ্টেম্বর থেকে তোমাদের স্টার্ট হচ্ছে কলেজের ক্লাস। সেপ্টেম্বর থেকে শুরু করে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ডিসেম্বরের শেষে তোমাদের হাফ ইয়ারলি এক্সাম হবে। পয়েন্ট টু বি নোটেড, লিখে রাখো কথা। ডিসেম্বরের শেষে তোমাদের হাফ ইয়ারলি এক্সাম হবে, ডিসেম্বরের শেষে। 2 মাসে। হ্যাঁ, ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির শুরুতে, ঠিক আছে, তোমাদের হাফ ইয়ারলি এক্সাম হবে, হাফ ইয়ারলি এক্সাম হবে, ঠিক আছে। এখানে মাঝখানে কয় মাস সময় পাচ্ছ? 2 মাস সময় পাচ্ছ। তারপরে এ বুঝতেছো তো এটা কত সাল? তাইলে এটা কত সাল? এটা 2025 না? 2025 কিন্তু এটা। এখন তুমি 2026-এ গেছো, মাত্র 2 মাসের মাথায়, বা 2 মাস বা 3 মাস। তারপরে হচ্ছে তোমাদের এপ্রিল বা মেতে, ঠিক আছে, এপ্রিল হবে না আশা করি। এটা যদি আগের সময় হইতো তাহলে আমি বলতে পারতাম এপ্রিল। এপ্রিল না, তোমার মে অথবা জুন, ঠিক আছে, মে অথবা জুনে তোমাদের ফাইনাল পরীক্ষা হয়ে যাবে। বুঝতেছো কিছু কথা? মানে কিভাবে সময় যাবে বুঝতেছো? তোমাদের ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা মে অথবা জুনে হয়ে যাবে। এটা জুলাইতেও যাইতে পারে, এটা এক এক কলেজের এক এক ডিপেন্ড করে সেটা। এটা তোমাদের মে অথবা জুনের মধ্যে তোমাদের ফাইনালের প্রিপারেশন ডান করতে হবে, মানে পুরা ফার্স্ট পেপার এই টাইম স্পেনে শেষ করতে হবে তোমাদেরকে। কথা বুঝো, যারা বুঝবা না জিজ্ঞেস করবা। এই ঘটনাগুলা যারা বুঝবা না তারা এইচএসসি লাইফে ওই যে পেন্ডুলামের মতো ঝুলবা, খালি পেন্ডুলামের মতো খালি টিকটক টিকটক ঝুলবা, বুঝছো? পড়াশোনা করে লাভ নাই, আগে গাইডলাইন নাও, কিভাবে কি করবা, একটা একটা প্রপার সিনারিও মাথার মধ্যে রাখো রাখো। আচ্ছা, এখন হচ্ছে তোমরা ফাইনাল দিছো, ফাইনাল দিয়ে সাথে সাথে কোথায় এন্ট্রি করছো বলো? সাথে সাথে কিন্তু তোমরা সেকেন্ড ইয়ারে গেছো গা, সেকেন্ড ইয়ারে চলে গেছো। এই যে এখন সেকেন্ড ইয়ারে পড়াশোনা করবা 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 করতে করতে যখন তোমাদের মোটামুটি কি বলা যায়, অক্টোবর বা নভেম্বরের দিকে, ঠিক আছে, অক্টোবর, এটা সেপ্টেম্বরও হইতে পারে, একটা 3 মাসের ডিউরেশন থাকে, এটা বোর্ড থেকে নির্দেশনা আসে, বুঝছো? অক্টোবর অথবা নভেম্বরও হইতে পারে মনে করো। এই অক্টোবর বা নভেম্বরে তোমাদের প্রি টেস্ট হবে, হবে অক্টোবর বা এটা কোন সালের কথা বলতেছি? 2026, 2026 অক্টোবর বা নভেম্বরে তোমাদের প্রি টেস্ট হবে। তারপরে প্রি টেস্টে কোয়ালিফাই করলা, তারপরে সামনে সামনে গিয়ে তোমাদের হয়তো ধরো না ফেব্রুয়ারি বা মার্চ, ঠিক আছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, যে কোনো এক মাস, ঠিক আছে, যে কোনো এক মাসে তোমাদের ইয়ে হয়ে যাবে, তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে যাবে। এপ্রিলে এইচএসসি হয়ে যাওয়ারই সম্ভাবনা আছে। আগে কিন্তু একটা সিজন ছিল, যেমন এসএসসি সিজন কোনটা জানো? ফেব্রুয়ারি মাস না? হ্যাঁ। এসএসসির কিন্তু সিজন হচ্ছে ফেব্রুয়ারি মাস, বাট বিগত 4-5 বছরের কারণে এসএসসি পরীক্ষাটা মোটামুটি পিছাইতে পিছাইতে এপ্রিল মেতে চলে আসছে সিজনটা। এইচএসসি সিজন হচ্ছে এপ্রিল, বুঝছো? তোমাদের যদি আগের সিজনে ব্যাক করে তাহলে তোমাদের এই এপ্রিলে কিন্তু এইচএসসি পরীক্ষা হয়ে যাবে। দুঃখের বিষয় হচ্ছে এটা, বুঝছো? এখন যদি এপ্রিলে যদি এইচএসসি হয় তাহলে তোমাদের টেস্ট পরীক্ষা অবশ্যই ফেব্রুয়ারিতে হয়ে যেতে হবে, বুঝছো কি হবে ঘটনা? বুঝতেছো? একদম সময়ই নেই, একদম সময়ই নেই। তো তোমরা মোটামুটি টেস্ট পরীক্ষার জন্য যে প্রিপারেশন নিবা, টেস্ট পরীক্ষার প্রিপারেশনটা তোমাদেরকে মোটামুটি ধরো না, টেস্ট পরীক্ষার প্রিপারেশন তোমাকে ফেব্রুয়ারি মার্চের মধ্যেই, মানে আশা করতেছি আমি ফেব্রুয়ারি অথবা মার্চের মধ্যে তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে যাবে, টেস্ট পরীক্ষা হয়ে যাবে।
তারপর গিয়ে হচ্ছে তোমার মোটামুটি আহ, এপ্রিল মে অথবা জুন, ঠিক আছে, এর মধ্যে তোমার এইচএসসি হয়ে যাবে। ঠিক আছে, এপ্রিল মে অথবা জুন এর মধ্যে তোমার এইচএসসি হয়ে যাবে। এটা হচ্ছে কি 27, এটা হচ্ছে 2027। এই টাইম টাইম স্প্যান বুঝছো? তোমাদের কখন কি ঘটনা ঘটবে বুঝছো বুঝছো কিছু? হ্যাঁ একটা প্রপার সিনারিও পাইছো যে তোমাদের কয় মাস কখন কি সময় পাবা? যেমন দেখো এখানে তোমরা এই যে ফার্স্ট ইয়ার হাফ ইয়ারলির জন্য 2 মাস সময় পাচ্ছ। তারপরে ধরো এখানে ডিসেম্বর থেকে ওই মে জুন পর্যন্ত মোটামুটি ধরো না, আহ, মনে করো 4 মাসই, এখানে অনেক বেশি বলছি, মে জুনে হবে না, আরো আগেও হইতে পারে। 4 মাসের মতো সময় পাইতে পারো, 4 মাস বা 5 মাসের মতো সময় পাইতে পারো। বা এখানে তোমার এই ফাইনাল এক্সামটা ডিসেম্বরে না হয়ে জানুয়ারিতেও হইতে পারে, বলা যায় না। এটা 1 মাস এদিক সেদিক হবে, বুঝছো? 1 মাস এদিক সেদিক হবে। তারপরে যে সেকেন্ড ইয়ারে ওঠার সাথে সাথে তোমার এখানেও তুমি 2 থেকে 3 মাস সময় পাবা। ঠিক আছে, তারপরে এখান থেকেও তুমি 2 থেকে 3 মাস সময় পাবা। 2 থেকে 3 মাস সময় পাবা। দেখো তোমার টাইম স্পেন্ড কিন্তু তেমন নাই। টোটাল যদি যোগ করো, এই টোটাল যোগ করলে কিন্তু এই যে এটার মধ্যেই ঘুরবে, 17-18 মাসের মধ্যেই ঘুরবে, এর চাইতে বেশি হবে না। 2 বছর কেউ প্রপার তো পাবাই না, বরঞ্চ 20 মাসও পাবো না। তো কিভাবে প্রিপারেশন নিতে হবে সেটা তোমরা ভালো বুঝো, কিভাবে পড়তে হবে। আচ্ছা, এটা যদি সবার এই টাইম স্পেন্ড নিয়ে যদি প্রপার ক্যালকুলেশন মাথায় থাকে, তাহলে আমরা একটু বুক লিস্ট নিয়ে কথা বলি। কার কি এখানে, আশা করি সবাই সায়েন্সই পড়বা, সো সায়েন্সের অ্যাকর্ডিং টু সায়েন্স ওইভাবেই আমি বুক লিস্ট দিব। দাঁড়াও একটা মিনিট, সবাই কি আছে নাকি সবাই গেছে কে এখানে? আছে আছে। আছে। আচ্ছা, তোমাদের কি বোরিং লাগতেছে কথাগুলো শুনতে? বোরিং লাগার কথা। আমি চাইতেছি কি জানো, আমি চাচ্ছি হচ্ছে তোমরা এই জিনিসগুলো সম্পর্কে শুনো। এই জিনিসগুলো না কলেজে ভর্তি হওয়ার পরে 2 মাস পরে শুনবা, কোনো লাভ নাই, বুঝছো? এখন শুনে ফেলো, যাতে 2 মাস পরে যদি কেউ বলে সাজেশন দিতে আসে, তখন তুমি যাতে ঘুরায় সাজেশনটা দিয়ে ফেলতে পারো যে আমি এগুলো জানি, এই কথাগুলা। আচ্ছা, এখন হচ্ছে বুক লিস্ট সম্পর্কে একটু বলি। বুক লিস্ট অনেক জানো, সবাই কি বুক লিস্ট সম্পর্কে আইডিয়া আছে? কে কি বই পড়বা? হুম। কেমনে, তুমি কেমনে জানো? তুমি কি এইচএসসি ফেল করছো? এইচএসসি আগে আরে না, করছো তুমি তো, কেমনে জানো তুমি? বুক লিস্ট দিছিলেন না একবার? আচ্ছা, বুক লিস্ট দিছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার বলি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে বাংলা, তারপর আমি হচ্ছে তো কিনেই ফেলছি স্যার কে বই। কিনছে? ইসমাম, জি, তুমি কি বই কিনছো বলো? ফিজিক্স কি কিনছো? ফিজিক্স হচ্ছে দাঁড়ান একটু আমি নামটা দেখি। দেখছো, সে বই কিনছে, সে বইয়ের নাম জানে না। ইশাক স্যার দাঁড়ান হবে না, কি? ইশাক। ইসাক নাকি দাঁড়ান দাঁড়ান। তপন স্যারের বই কিনছো? তপন স্যার। তপন স্যারের বই আই, ফিরাই দিয়ে আসো, ফিরাই দিয়ে ইসাক স্যারের বই নিয়ে আসো। কেন? কেন না? এটা ইসাক স্যারের বই হচ্ছে বাইবেল, বাইবেল, ফিজিক্সের বাইবেল। ফিজিক্সে ভালো হইতে চাইলে ইসাক স্যারের বই পড়বা, ফর মেডিকেল অ্যান্ড বুয়েট, যেটাই যেটাই প্রিপারেশন নাও না কেন ইন ফিউচার, ইসাক স্যারের উপর বই নাই। আমি এখানে যে বইয়ের কথাগুলো আজকে বুক লিস্ট যেটা দিব, এটা হচ্ছে প্রাইম 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 বুক লিস্ট। এটা হচ্ছে মানে এক্সপিরিয়েন্স থেকে বলা, ঠিক আছে? যারাই তপন স্যারের বই নিবা, তারা 2 থেকে 3 মাস পরে তোমরা নিজের বই চেঞ্জ করতে যাবা, বলা লাগবে না। সবার এক এক প্রেফারেন্স থাকতে পারে, বাট তোমরা যদি কারো গাইডলাইন শুনতে চাও, কারো কথা শুনতে চাও, তাহলে আমার আমার রেকমেন্ডেশনটা ফলো করতে পারো। এটা একদম এক্সপিরিয়েন্স থেকে বলা। অনেক কঠিন মনে হইতে পারে এই সেক্টরে বই পড়তে, বাট এইচএসসি তে একটু অ্যাডভান্স পড়াশোনা করা লাগবে। আচ্ছা, বাংলা, ইংলিশ, আইসিটি, এদের এনসিটিবির বই আছে, ঠিক আছে? এদের এনসিটিবির বই আছে, মানে বোর্ড বই, ঠিক আছে? বোর্ড বই, কিন্তু এগুলা না, এগুলো কলেজ থেকে আর দিবে না, বুঝছো? এগুলোও কিনা লাগবে, ঠিক আছে? এগুলোও বোর্ড বই, এনসিটিবির বই আছে, বাংলা, ইংলিশ, আইসিটি, মানে ইংলিশ ফর টুডে। তারপর হচ্ছে তোমার সহপাঠ, বাংলা হচ্ছে সহপাঠ, তারপর হচ্ছে বাংলা গদ্য পদ্যের বইটা, তারপর হচ্ছে আইসিটি, আইসিটিরও একটা এনসিটিবির বই আছে। এই তিনটা বই কিন্তু মাস্ট, এটা কিনা লাগবে, ঠিক আছে? এটা এটা এতদিন স্কুল থেকে দিত তোমাদেরকে, এটা দাম কম,
হয়তো 150 টাকা 200 টাকা, এগুলো এখনো বের হয়নি, ঠিক আছে? এগুলো কলেজে ভর্তির পরে বের হবে। এখন তোমরা বাজারে যে বই দেখবা সেগুলো হচ্ছে এইচএসসি 26 এর বই, তোমাদের 1 বছর সিনিয়র যারা, তাদের বই পাবা। এগুলো কেনার দরকার নাই। তোমরা আগে কলেজে ভর্তি হও, কলেজে ভর্তি হওয়ার পরে এই 3টা বই নিবা, ঠিক আছে? তারপরে বাকি যেটা, হ্যাঁ শুরু করি। ফিজিক্স, ফিজিক্সের বই কি নিবা? ফিজিক্সে নিবা হচ্ছে ইসাক স্যারের বই। স্যার ইসাক স্যার ওগুলো তো একটু কমপ্লিকেটেড লাগে, ওগুলো অনেক কমপ্লিকেটেড, মানে তুমি হার্ড। হার্ড, সেটা ইম্পর্টেন্ট না। তুমি দেখবা যে 2 দিন পরে না তুমি বই পড়তেছো না, 2 দিন পরে তোমরা দেখবা যে তোমরা কেউই বই পড়তেছো না। বাট ইসাক স্যারের যেই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে এগুলো অনেক অ্যাডভান্স। সত্যি কথা, একটা ছেলে যদি ইসাক স্যারের বইয়ের সাথে অ্যাডাপ্ট করে ফেলতে পারে, তার আসলে হারানোর আর কিছু থাকে না, বুঝছো? তাকে বিট করার আর কিছু থাকে না। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আমি একসময় ওই এসএসসি তে খুব ডাম ছিলাম, বুঝছো? বাট আমি শুরুতে ওই তপন স্যারের বই দিয়ে শুরু করছি, পরে দিয়ে দেখতেছি যে তপন স্যারের বই দিয়ে হচ্ছে না। কারণ তপন স্যারের বইতে ওই তোমার ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস তেমন নাই বললেই চলে। আর বইটা এত সহজেই লেখা হয়েছে, মানে এটা পড়ে আসলে লাভ হয় না। আর পরে তোমাকে এইচএসসি তে না ব্রেনটাকে একটু কমপ্লেক্সিটি, ব্রেনের কমপ্লেক্সিটি লেভেল বাড়াইতে হবে। তো সেজন্য আমার রেকমেন্ডেশন থাকবে যে এইচএসসির উপরে, এইচএসসি তে আসলে ইসাক স্যারের উপর বই নেই, সোজা কথা এটা। যারাই ভালো স্টুডেন্ট আছে তাদের সাথে কথা বলে দেখো, সবাই এটা মোটামুটি বলবে, যদি ফিজিক্সে ভালো করতে চাও, বুঝছো? আমার রেকমেন্ডেশন থাকবে এটা। বাট তোমার যদি মন চায় তপন স্যারের বই পড়বো, পড়ো, সমস্যা নেই। ইসাক স্যারের বই পড়বা, ঠিক আছে? আর কেমিস্ট্রি, কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে হচ্ছে হাজারি নাগ, বাইবেল, বাইবেল। এখন যে বইগুলো বলতেছি এগুলোকে বই মানে এইচএসসি লেভেলের বাইবেল বুক বলে এগুলোর সবগুলার। অনেকে অনেক বই পড়তে পারো, সহজ যেটা লাগবে পড়তে পারো, বাট আমার রেকমেন্ডেশন এগুলা। আমার না, ম্যাক্সিমাম ভালো স্টুডেন্টদেরই মোটামুটি, যারা সিনিয়র তোমাদের বা যারা এগুলো পড়ে আসছে বা যারা পড়ায়, তারা এগুলোই বলবে, বুঝছো? কেমিস্ট্রিতে হচ্ছে তোমার হাজারি নাগ, হাজারি নাগ, ঠিক আছে? হাজারি নাগ স্যারের বই। তারপরে হচ্ছে তোমরা ম্যাথের জন্য পড়বা কি জানো? ম্যাথের জন্য পড়বা হচ্ছে অক্ষরপত্র। এটা পাবলিকেশনের নাম বলছি আমি না, স্যারের ওইটা হচ্ছে সঞ্জিত কুমার গুহ, ওনার মানে যে রাইটার ওনার নাম। বা তুমি বাজারে গিয়ে বললেই হবে যে অক্ষরপত্র বই দেন, অক্ষরপত্র, অক্ষরপত্র, অক্ষরপত্র। এটা কিসের আওয়াজ হইলো? আচ্ছা, আমাদের এই সেশনটা কিন্তু 15 মিনিটে শেষ হয়ে যাবে, বুঝছো? তো 15 মিনিট পরে যদি শেষ হয়ে যায় তাহলে আমি আবার লিংক দিব, কারণ আমাদের কথা এখনো শেষ হয়নি। এটা একটু মাথায় রাখবা। তো সবাই শেষ হয়ে গেলে সবাই চলে যাও না, যেহেতু আসো একটু শেষ করে যাবা। অক্ষরপত্র বই নিবা, তারপর বাকি থাকে কি? আর কিছু বাকি থাকে? আইসিটি, আইসিটি তো এনসিটিবির বই নিবা, বললামই তো। বায়োলজি। হ্যাঁ হ্যাঁ, বায়োলজি। বায়োলজি, বায়োলজিতে হচ্ছে তোমরা বোটানি, বোটানি মানে ফার্স্ট পেপার, ঠিক আছে? বোটানি মানে হচ্ছে ফার্স্ট পেপার, আর জুলজি হচ্ছে সেকেন্ড পেপার, ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড পেপার। ফার্স্ট পেপারের জন্য পড়বা হচ্ছে তোমার আবুল হাসান স্যারের বই, বুঝছো? আবুল হাসান, আবুল হাসান, আবুল হাসান। আর সেকেন্ড পেপারের জন্য নিবা হচ্ছে গাজী আজমল, গাজী আজমল স্যারের বই, গাজী আজমল, আজমল স্যারের বই, ঠিক আছে? এইগুলা মোটামুটি যেই বুক লিস্টটা তোমাদেরকে দিছি এটা প্রাইম, বুঝছো? এগুলা যারা নিবে না তারা হচ্ছে তাদের ডিফিকাল্টি লেভেল কমানোর জন্য হয়তো নিবে অন্যান্য বই, বুঝছো? বাট ওগুলা পড়ে আসলে কোনো লাভ নেই। এখন কথা হচ্ছে কি জানো, একটা ফিক্সড বুক লিস্ট ফলো করার রিজনটা কি? এই ফিক্সড মানে এই ফিক্সড বুক লিস্টেই কেন তুমি ফলো করবা, বা এর বাইরে তুমি যাবা না কেন? যেমন হাজারিনাগের বদলে তুমি এই যে কেমিস্ট্রি, হাজারিনাগের বদলে তুমি অনেক ভালো একটা বই আছে, সেটা হচ্ছে কেমিস্ট্রির অক্ষরপত্র বই, অক্ষরপত্র পাবলিকেশনের কিন্তু কেমিস্ট্রির বই আছে, সেটাও তুমি পড়তে পারো, অনেক ভালো বই, টু বি অনেস্ট অনেক ভালো বই। কিন্তু কেন তুমি হ্যাঁ, আমি ফার্স্ট পেপার এটা নিয়েছি, অক্ষরপত্র নিয়েছি ফার্স্ট পেপার কেমিস্ট্রি। হ্যাঁ, এখন অনেক ভালো বই কেমিস্ট্রির ওইটা, বুঝছো? কিন্তু কথা সেটা না, কথা কি জানো? কথা হচ্ছে কেন এই বুক লিস্টটা ফলো করা ভালো, এটা এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। তোমরা যারা অ্যাডমিশন টেস্ট ইন ফিউচার দিবা, তোমরা তো আর নতুন বই পড়বা না তখন, ঠিক না? তুমি বিশ্বাস করবা কি করবা না আমি জানি না, অ্যাডমিশন টেস্ট যারা দিবা ইন ফিউচার, মানে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, তাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের মোটামুটি 90% কোশ্চেন এই বুক লিস্ট ফলো করবে, এই বুক লিস্ট ফলো করবে। এগুলা তোমাদের সাথে কেউ শেয়ার করবে না এখন, এই কথাগুলা। এই বুক লিস্ট ফলো করবে অ্যাডমিশন টেস্টে।
সেই জন্য এই বইগুলোর সাথে অ্যাডাপ্ট করাটা, এই 2 বছরে তোমাদেরকে এই বইগুলোর সাথে অ্যাডাপ্ট করতে হবে। যারা সহজ, মানে নিজের লাইফকে সহজ করার জন্য অন্য বই পড়বা, তারা অ্যাডমিশন টেস্টে গিয়ে মারা খাওয়ার চান্স আছে, ভালো মারা খাওয়ার চান্স আছে। কারণ এক এক বইয়ে এক এক ইনফরমেশন আছে, ম্যাক্সিমাম কনসেপ্টই সেম, বাট কিছু কিছু ইনফরমেশন, যেমন ধরো মানুষের রক্তের পিএইচ এক বইয়ে দেওয়া আছে মনে করো 4.74, আরেক জায়গায় দেওয়া আছে 4.76, উইচ ওয়ান ইজ কারেক্ট? দে বোথ আরই কারেক্ট, বাট অ্যাডমিশন টেস্টে তোমাকে মনে করো দিয়ে দিল 4.74, তখন তুমি, ওইটা তো তোমার মাথায় নেই কেন, কারণ তুমি হাজার এনে পড়ো নাই। তো এরকম ডিফিকাল্টি তুমি ফেস করতে পারো, বুঝছো? তো দেখা গেছে তুমি এইচএসসি লাইফে এক ধরনের বুক লিস্ট পড়লা, তারপর অ্যাডমিশন টেস্টের জন্য যেখানে কোচিং করতেছো ওইখানে তোমার বলবে যে তোমরা ইয়া করো, তোমরা আরেকটা বই নাও, তখন তোমরা আটকে যাবে না? আর যারা এখানে যারা মেডিকেলে পরীক্ষা দিতে চাও, তাদের জন্য এই বইয়ের উপর কোনো বই নেই, তাদেরকে এই বইগুলো দাগায় দাগায় পড়তে হবে, যারা মেডিকেলে পরীক্ষা দিবে ইন ফিউচার। মেডিকেলের জন্য এই এই এক দুই এই 5টা রাইটারের বই দিলাম, সরি এখানে ম্যাথ, তো মেডিকেলে ম্যাথ নেই, তো 4টা রাইটার, এদের উপর বই নেই। মেডিকেলের জন্য এই 4টা বই পড়তে হবে, এই 4 রাইটারের বই পড়তে হবে, ঠিক আছে? আর সবার শুরুতে সবাই অনেকে আরেকটা ভুল করো, সেটা হচ্ছে যারা বই কিনতে যাও তারা শুধু ফার্স্ট পেপার কিনে আনো। এটা করবা না, বই কিনলে সব একসাথে কিনে ফেলবা, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে কিনে ফেলবা, ঠিক আছে? কারণ তোমরা এই বছর মনে করো ফার্স্ট পেপার কিনছো, তারপরে সামনের বছর যখন উঠবা তারপর আবার সেকেন্ড ইয়ারের জন্য সেকেন্ড পেপার কিনবা না? কিন্তু ওইটা তো তোমার নতুন এডিশন, ওইটা তো ওই ওই এডিশনটা হচ্ছে তোমার 1 বছর জুনিয়রদের জন্য বেরোবে, তো তুমি ওইটা ওইটা কেন নিবা? দরকার নাই তো, তুমি তোমার এডিশনেরটাই নিবা, ঠিক আছে? কলেজ ভর্তির আগে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব একসাথে বই কিনে টেবিলের উপরে সাজায় রাখবা, আর এই জিনিসটা তোমারে মানে বারবার একটা নোটিফিকেশন দিবে যে আমার এতগুলা বই পড়া লাগবে, এগুলা সবাই কিনে ফেলবা। আর আইসিটির জন্য, আইসিটির যে এনসিটিভি বইটা, এটা খুবই বাইক্কা একটা বই, বাইক্কা বুঝো, খুবই বাইক্কা, এটার কোনো লাইফে কাজই নেই, ঠিক আছে? তো আমার যারা, যদি কোর্সটা ইনশাল্লাহ যদি আমরা করি সামনে, তো আমার পক্ষ থেকে একটা বই তোমাদেরকে দেওয়া হবে, ঠিক আছে? এটা আমার নিজের, ঠিক আছে? এটা তোমাদেরকে একদম দিয়ে দেওয়া হবে, যে যার নিয়ারেস্ট ফ্রেন্ড আছো সবাই সবার থেকে কালেক্ট করে নিয়ে আমি দিয়ে দিব। এগুলা নিয়ে একটু পরে কথা বলতেছি, আইসিটি নিয়ে পরে কথা বলতেছি, আমার উদ্দেশ্যই নেই যে আইসিটি নিয়ে কথা বলার, বাট বলবো। আগে বলো যে পুরাপুরি ওভারভিউ পাইছো, বই, বুক লিস্ট, কলেজ। ভাই আইসিটি মুজিবুর রহমান স্যারের কি নাম? মুজিবুর রহমান স্যারের বই আছে, অনেক বই আছে, বুঝছো? কিন্তু দরকার নাই তো, তোমার যদি থাকে বই তাহলে পড়ো, ঠিক আছে? কিন্তু এক্সট্রা ভাবে কেনার কোনো প্রয়োজন নাই। তোমার 2টা বই মানে আইসিটির জন্য দরকার, একটা অবশ্যই এনসিটিভি বইটা, এনসিটিভি বইটা তোমার কাছে থাকতেই হবে, এনসিটিভি বইটা তোমার পড়া থাকতে হবে, কারণ এখান থেকে কোশ্চেন হবে, ঠিক আছে? যেমন এইচএসসি 25 এর বাচ্চা কাচ্চাগুলা, বুঝছো, বেশি পণ্ডিত ছিল তো, ওরা এনসিটিভি বই অনেকে কিনেও নেই, বুঝছো? কিন্তু এই এইচএসসি 25-এর যে আইসিটি এক্সাম হয়েছে, এমসিকিউতে প্রত্যেকটা লাইন ধরে ধরে এমসিকিউ হয়েছে এবার এই এনসিটিভি বই থেকে। তো এই এনসিটিভি বইটা তোমার মাস্ট রাখতেই হবে, পাশাপাশি আরেকটা এক্সট্রা বই যেটা থেকে আমরা প্র্যাকটিস করব, সেটা হইতে পারে মুজিবুর রহমানের বই, সেটা হইতে পারে আমার বই, সেটা হইতে পারে আরেকজনের বই, সেটা সেটা ফ্যাক্ট না, ঠিক আছে? সেটা তুমি যেখানে পড়ো সেখান থেকে তুমি, সেখান থেকে তুমি পেয়ে যাবে সেটা। তো তোমার যে এক্সট্রা ভাবে কিনতে হচ্ছে তা না, যদি এখানে আমার সাথে থাকো তাহলে তোমাকে তো আমি একটা দিয়ে দিচ্ছি, এটা একদম বইটা বাইন্ডিং করে তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ওটা নিয়ে টেনশন নেই, যদি পড়তে চাও এক্সট্রা বই পড়ো, বাট এত সময় নেই, আইসিটি নিয়ে আমরা এত টেনশনই করতে পারবো না, ঠিক আছে? কারণ আমাদের এই যে এত ভারী ভারী সাবজেক্ট আছে, আর আমরা চেষ্টা করবো আইসিটি, আচ্ছা সব কি এগুলো শেষ? কলেজ, তারপর হচ্ছে তোমার বুক লিস্ট, তারপর হচ্ছে সময়, সবকিছু বুঝছো, আইডিয়া পাইছো সবকিছু? জি। হ্যাঁ জি। হ্যাঁ এগুলো একটু ফলো করো তাহলে, হ্যাঁ? আচ্ছা এখন হচ্ছে আসি যেটা মেইন কথা, আইসিটি, আইসিটি নিয়ে কথা। আচ্ছা সবাই কি মোটামুটি বুঝো যে আইসিটিটা কেন এসএসসির আইসিটির তুলনায় এটারে ডিফারেন্সিয়েট কেন করা হইতেছে এইচএসসির আইসিটিটাকে, মানে কেন এটাকে ডিফারেন্ট ভাবে দেখা হইতেছে, বুঝো? এটা নিয়ে মানে কারো যদি কনসেপ্ট না থাকে, মানে ডিসকাস করতে পারো, এখানে সবাই ডিসকাস করতে পারবা কথা। রাবিত তো চুপ মারে বসে আছে, আশা মানে আমি আশা করতেছি ও আসলে নাই, ও হয়তো অন্যদিকে কোনো কাম করতেছে।
এমনি এসএসসি আইসিডি তার কিছু দিতে পারতো, এইচএসসি তো অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ, এটা এটা একটা খুবই ভালো কথা বলছো। ইসমামের কোনো সে আছে এইচএসসির আইসিটি নিয়ে? তুমি কি জানো এখানে কি কি আছে? এখানে মানে অনেক কিছুই, মানে এখানে বলতে গেলে আমরা যে 9-10 পড়ে আসছি ওটা চার চার গুণ হতে পারে, 4 গুণ তো বেশি হবে। 4 গুণ তো এখানে হইতে পারে, প্রোগ্রামিং হ্যাঁ, এর 4 দেখছি গুণ 10 আমি, গুণ হওয়াটা তো আসলে ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে পরে তোমরা দেখছি যে তো এখানে হ্যাঁ, হ্যাঁ। মানে অনেক কিছু হাতে কলমে করা আছে, মানে যেমন কম্পিউটার লাগবে, এমনকি এখানে কম্পিউটার লাগবে কথাটা প্রোগ্রামিং। এরকম না। কম্পিউটার লাগবে কথাটা এরকম না। আচ্ছা, মানে তোমরা আসলে অনেক ভারী ভারী জিনিস পড়বা, যেগুলোর সাথে তোমরা আসলে ইউজ টু না, কথাটা সেটা। বুঝছো? এইচএসসি এর আইসিটিটা এসএসসি এর আইসিটির চাইতে ডিফারেন্ট এই কারণে, কারণ হচ্ছে তোমরা মানে এই ডিফিকাল্টি লেভেলের সাথে তোমরা আসলে ইউজ টু না। তোমাদেরকে আসো একটু এইচএসসি আইসিটির সাথে চ্যাপ্টার গুলোর সাথে একটু পরিচয় করাই দিই, নাকি জানো সবাই? জানো নাকি সবাই? এটা কি আমি জানি? তোমরা জানো? তুমি জানো? আর কি জানো? আইসিটি পরের ক্লাস থেকে শুরু করলে ভালো হয় না? এটা 7 মিনিটে শেষ হয়ে যাবে। এটা 7 মিনিটে হ্যাঁ শেষ করব। তাহলে এটা কি আমি ইয়া করে দিব নাকি? এই লিঙ্কটা ক্যান্সেল করে দিব? মানে এই যে এটা ক্যান্সেল করে আরেকটা শুরু করুন। আচ্ছা, তোমরা জয়েন করো তাহলে, হ্যাঁ? কথা বাকি আছে এখনো? আচ্ছা, আচ্ছা, ওকে। আচ্ছা, তোমরা লিভ নাও এখান থেকে। রাবির জয়েন করিস কিন্তু ভাই। কিরে রাবিদ, বোর হয়ে গেছো নাকি তুমি? ও বাইরে ভাই মারাইতেছো? হ্যাঁ রাবিদ? আরেকজন মনে হয় ছিল, ইসমাম, মাহবুব, রাবিদ, তানভীর। এই যে হ্যাঁ, ঠিক আছে। রাবিদ যেগুলারে জয়েন করাইছে একজনও মনে হয় ঢুকে নাই, তারপরে তাওহিদ ঢুকে নাই, জানো? সব গাই আজকে ঢুকলে ভালোই হইতো কিন্তু। একটা মিনিট। আচ্ছা, এই শুনতেছো কথা? দেখা যায় মানে স্ক্রিন শেয়ার হচ্ছে? হ্যাঁ হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এইচএসসি এর আইসিটির চ্যাপ্টার গুলা কয়টা চ্যাপ্টার জানো? একটু বলি, একটু একটু করে বলি তোমাদেরকে। চ্যাপ্টার হচ্ছে 5টা 6টা। না? 6টা। বুঝছো? 5টা চ্যাপ্টার বিগত 5 বছর ধরে পড়ানো হয়নি এই শর্ট সিলেবাসের কারণে, মানে দুঃখের বিষয়। বুঝছো? কিন্তু এই 6 নাম্বার চ্যাপ্টারটা যে মানে কত বেশি ইম্পর্টেন্ট এটা তোমাদেরকে বোঝানো যাবে না। চ্যাপ্টার হচ্ছে টোটাল 6টা। বুঝছো? চ্যাপ্টার হচ্ছে টোটাল 6টা। এখন ঘটনা আছে, ঘটনা অনেক আছে। প্রথমে একটা ঘটনা বলি। ঘটনা হচ্ছে কি, বাংলাদেশে যদি তুমি প্রত্যেক 100 জন মানে গ্র্যাজুয়েট লেভেলের স্টুডেন্ট দেখো না, মানে যারা ইউনিভার্সিটিতে পড়ে, তাদের মধ্যে না মোটামুটি 100 জনের মধ্যে 80 জন দেখবা কি জানো? প্রত্যেক 100 জনের মধ্যে 80 জন দেখবা যে হয়তো বিবিএ পড়ে, নয়তো সিএসসি পড়ে। আমি নিজেও সিএসসি তে পড়ি। বুঝছো?
মানে এটা এটা হচ্ছে বাংলাদেশের খুবই মানে বিশ্রী একটা সিনারিও। মানে গ্র্যাজুয়েট লেভেল স্টুডেন্টের মধ্যে 80 জন হচ্ছে হয়তো বিবিএ তে পড়বে নয়তো সিএসসি তে পড়বে, বুঝছো? এখন তো কমনলি তোমরা যদি ধরে নাও, তোমরাও কিন্তু এইচএসসির পরে মোটামুটি বলা যায়, ঠিক আছে, যে তোমরা এটাতে জয়েন করতেছো। জানি না কেউ জয়েন করবা কিনা, বাট যদি করো তাহলে এইচএসসির আইসিটির বেসিক, ঠিক আছে, এইচএসসি আইসিটির বেসিক যাদের দুর্বল তারা সিএসসি ফিল্ডে ভালো করতেই পারবে না, ঠিক আছে, সিএসসির ফিল্ডে ভালো করতেই পারবে না। এটা হচ্ছে রিয়েল লাইফ সিনারিও বা রিয়েল লাইফ একটা সাজেশন আমার। যারা এইচএসসির আইসিটি পড়ো নাই বা এইচএসসির আইসিটি আমলে নিয়ে পড়ো নাই, যারা তাদের কোর একদম ভালো থাকবে না, তারা সিএসসি যদি পড়ো ইন ফিউচার, তাহলে পড়লে হয়তো এমনি ভংচং করার জন্য, নাটক করার জন্য পড়তেছো, নয়তো এমনি পড়ে ফেলবা, এরকম হবে কথা। এটা একটু মাথায় রেখো। আচ্ছা, এইচএসসির আইসিটির চ্যাপ্টার হচ্ছে 6টা। প্রথম চ্যাপ্টারের নাম কি? প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে তোমার কি জানি নামটা, নাম হচ্ছে বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষাপট, ঠিক আছে, মানে একদম ওই যে বেসিক চ্যাপ্টার যেগুলো তোমাদের মনে নেই, এই যে এসএসসির আইসিটির প্রথম 2 চ্যাপ্টার নাকি 3 চ্যাপ্টার খুব বাংলা লেভেলের পড়াশোনা ছিল, যেখানে তোমার হ্যাঁ প্রথমের গুলো এরকম। রোবোটিক্স, বিশ্বগ্রাম, অনেক কিছু, তথ্য প্রযুক্তি কি, এগুলো নিয়ে পড়তা না? এই যে এন থেকে এমসিকিউ আসে? এই বেটা, এইচএসসির আইসিটি 100 নাম্বার, না 100 মার্ক। ফার্স্ট চ্যাপ্টারের কথা বলেছি, এইচএসসি না এসএসসির? এইচএসসির মানে ফার্স্ট প্রথম চ্যাপ্টার 2 থেকে তো চ্যাপ্টার এমসিকিউ আসার কথা। এমসিকিউ তো আসবে, কিন্তু এইচএসসির এই প্রথম 2 চ্যাপ্টার দোনোটাই বাংলা চ্যাপ্টার, দোনোটার থেকে মিনিমাম 3টা সিকিউ আসবে, মিনিমাম 3টা সিকিউ। এগুলো তো পড়তে ভালো লাগে না। পড়তে হবে মানে কি, ফরজ, ফরজে কেফায়া এটা পড়া। টোটাল 100 মার্কের মধ্যে কি 25 মার্ক হচ্ছে প্র্যাকটিক্যাল, 25 মার্ক হচ্ছে ওই যে ওইরকম আর কি, 25 মার্ক হচ্ছে এমসিকিউ, আর আর হচ্ছে 50 মার্ক হচ্ছে সিকিউ, ঠিক না? এই 50 মার্ক মানে কি, মানে তোমাকে 5টা সিকিউ অ্যান্সার করতে হবে, ঠিক না? এই 5টা সিকিউর মধ্যে মোটামুটি প্রথম 2 চ্যাপ্টার, চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2, ঠিক আছে, চ্যাপ্টার 2, এই 2টা চ্যাপ্টার হচ্ছে একটু বাংলা টাইপের পড়াশোনা আর কি, বাংলা ব্যাখ্যা ট্যাখ্যা, কিন্তু চ্যাপ্টার 2টা অনেক সুন্দর চ্যাপ্টার, অনেক কিছু বোঝা যায়। ব্লুটুথ, ওয়াইম্যাক্স, তারপর হচ্ছে ল্যান ম্যান, তার টপোলজি, তারপর হচ্ছে তোমার বিভিন্ন নেটওয়ার্কিং সিস্টেমস, অনেক কিছু পড়া যায়। ভালো চ্যাপ্টার এটা, এটা বাংলা চ্যাপ্টার হলেও ভালো চ্যাপ্টার, ঠিক আছে, কিন্তু প্রথম চ্যাপ্টারটা মোটামুটি একদম বাংলা টাইপের, এটা নিজেরা পড়লেই পারা যায়, ঠিক আছে। তাও এখানে ইম্পর্টেন্ট চ্যাপ্টার ধরে তোমাদেরকে পড়ানো হবে, এগুলা নিয়ে কোনো টেনশন নেই, এগুলা পুরো নোট তোমাদেরকে তৈরি করানো হবে, ঠিক আছে। আচ্ছা, প্রথম 2টা চ্যাপ্টার হচ্ছে একদম একটু বাংলা টাইপের চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষাপট। দ্বিতীয় চ্যাপ্টারটা অনেক ভালো একটা চ্যাপ্টার, অনেক কিছু শিখতে পারবা তোমরা এখানে, বুঝছো? তুমি ভেরি অনেস্ট, অনেক কিছু জানতে পারবা যদি শিখার ইচ্ছা থাকে। এখানে কথা দুইটা, যদি A+ পাওয়া এক কথা, আর হচ্ছে শিখে শিখে পড়া এক কথা। যদি শিখতে চাও তাহলে মোস্ট ওয়েলকাম, এখানে তোমাদের সবাইরে খুবই ওয়েলকাম, যদি শিখে পড়তে কিছু শিখতে চাও এইচএসসি লাইফে। আর যদি বলো যে না ভাইয়া আমি A+ পাইতে চাই কোনো রকম, তাহলে তোমরা এখান থেকে চলে যাইতে পারো। তোমরা ওই অনলাইনে তোমার আইসিটির 800 টাকার কোর্সও আছে, 500 টাকার কোর্সও আছে, বা একদম ফ্রিতেও তুমি ইউটিউবে যাই প্রত্যেকটা চ্যাপ্টারের তুমি আমাকে নক দিও, আমি তোমাকে একটা একটা ক্লাসের ভাই ওয়ান, কোনো মতে মেডিকেল আসতে হচ্ছে। কোন রকম মেডিকেলে আসতে হচ্ছে, তাইলে মেডিকেলে চান্সই পাবা না যদি কথা, এই যে কোন রকম কথাটা যদি বলো। আজ পর্যন্ত আমি এমন কোনো মানুষকে দেখি নাই যারা এই যে কোন রকম কথাটা বলে মানে চান্স পেয়ে গেছে, বুঝছো? এমন পোলাপানকে চান্স পাইতে দেখছি যারা জীবনে শিখছে কিছু, শিখার ইচ্ছা যাদের ছিল। শিখে পড়ো, বুঝে পড়ো, কারণ এইচএসসি লাইভে না তুমি না বুঝলে না শিখলে তুমি ডিলই করতে পারবা না এগুলোর সাথে, টু বি ফ্র্যাঙ্ক। তুমি একটা প্রসেস মেনটেন করে পড়াশোনা করো, বোঝার চেষ্টা করো, অটোমেটিক তোমার সিলেবাস শেষ হয়ে যাবে। পড়া জমায় রাখবা না খালি, পড়া জমানো যাবে না। যেই দিন তোমার যেই টাস্ক, যেই দিন যেই কাজ, যেই দিন যেই স্যারের কাজ, সেটা তুমি ডেলি করে ফেলবা, নিজে একটা হোমওয়ার্ক বা একটা নোট কপি মেক করবা, তাহলে কাজ শেষ। তোমাদের যেই ডিজায়ার, এক একজনের এক এক ইচ্ছা থাকতেই পারে, মেডিকেল হইতে পারে, বুয়েট হইতে পারে, চুয়েট হইতে পারে, যেটাই হোক পাবা তোমরা সেটা। এখন এইচএসসির আইসিটির কথা বলতেছি, এটাতে থাকি। আচ্ছা, চ্যাপ্টার 3টা, ঠিক আছে, চ্যাপ্টার 3টা কি? এটা খুব বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, চ্যাপ্টার 3 যেটার কথা আমি বলতেছি এখন। এটা, এই চ্যাপ্টারের নাম হচ্ছে কি জানো? এই চ্যাপ্টারের নাম হচ্ছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড নাম্বার সিস্টেম। এই চ্যাপ্টার থেকে কমপক্ষে টোটাল সিকিউ আসবে কয়টা বলো তো? 8টা সিকিউ আসবে না, জানো তো? 50 নাম্বারের সিকিউ এক্সামে কয়টা সিকিউ হয়? 8টা সিকিউ হয়, জানো তো? এই 8টা সিকিউর মধ্যে চ্যাপ্টার 3 থেকে 3টা সিকিউ হবে, মনে রাখবা, কথাটা লিখে রাখো, 3টা বা 2টা সিকিউ হবে এই চ্যাপ্টার 3 থেকে, 3টা বা 2টা সিকিউ হবে। মানে এইচএসসির কথা আমি বলে দিচ্ছি তোমাদেরকে কি হবে এইচএসসি তে।
তো তোমরা যদি কেউ চ্যাপ্টার 3টাই ভালো মতো পড়ো, শুধু চ্যাপ্টার 3টাই ভালো মতো পড়ো, এবং এটার অনেক ডিফিকাল্টি লেভেল আছে, আমরা বলবো, সেগুলো ডিসকাস করবো। এই চ্যাপ্টার 3টাই যারা ভালো মতো পড়বা তারা 2 থেকে 3টা সিকিউ মানে একদম কনফার্ম করেই ফেলতে পারো, ঠিক আছে? মানে তোমরা এই প্রথম 3টা চ্যাপ্টার যারা ভালো মতো পড়বা, এইচএসসি তাদের মানে মোটামুটি এইচএসসি তে A+ পাচ্ছ যে, এটা শিওর, এতে কোনো মানে গ্যারান্টি নেই, মানে গ্যারান্টি না, সরি, এটাতে কোনো সন্দেহ নেই, বুঝছো? বাকি 3টা চ্যাপ্টার তোমার পড়াই লাগবে না, এমনও হইতে পারে। ওই যে বললাম, এই টুকটাক পড়েও A+ পাওয়া যায়, তো এই A+ এর কথা চিন্তা করো না, ঠিক আছে? শেখার চেষ্টা করো। এখন এই চ্যাপ্টার 3 এইচএসসি, এই যে চ্যাপ্টার আইসিটি চ্যাপ্টার 3টা, এই মানে এই চ্যাপ্টার 3টা না তোমার 2 ভাগে বিভক্ত, বুঝছো? এই চ্যাপ্টারের 2টা সাব পার্ট আছে, একটা হচ্ছে 3.1 আর একটা হচ্ছে 3.2। এই 3.1 এ পড়া হবে কি জানো? নাম্বার সিস্টেম নিয়ে পড়া হবে, নাম্বার সিস্টেম। এই যে এখন হচ্ছে আমরা ডিফিকাল্টি লেভেল, এই যে তোমার মাথায় এখন ঢুকবে না অনেক কিছু, নাম্বার সিস্টেম নিয়ে পড়া হবে। আর চ্যাপ্টার 3.2 তে হচ্ছে তোমার ডিজিটাল ডিভাইস নিয়ে পড়া হবে, ডিজিটাল ডিভাইস, অথবা তুমি বলতে পারো সেমিকন্ডাক্টর, বলতে পারো সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, তো এটা তো ফিজিক্সের সেমিকন্ডাক্টর। ইয়েস ইয়েস ইয়েস, সেমিকন্ডাক্টর, অথবা তুমি এটাকে বলতে পারো যে লজিক ডিভাইস, ঠিক আছে? লজিক গেট বলতে পারো বা লজিক ডিভাইস বলতে পারো, ঠিক আছে? এগুলো নিয়ে পড়া হবে, ঠিক আছে? দুইটা কিন্তু 2 চ্যাপ্টার মোটামুটি, সেজন্য আমি বলতেছি এই চ্যাপ্টারটা থেকে, পুরা চ্যাপ্টার 3টা থেকে মোটামুটি 2 থেকে 3টা সিকিউ তুমি পাবা, এতে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? এবং এই চ্যাপ্টারটা ফুললি, আমি বলি, এই পুরা চ্যাপ্টারটা হচ্ছে ফুললি ম্যাথমেটিক্স প্লাস সার্কিট সলভ নিয়ে কাজ। সার্কিট সলভ করছো না ফিজিক্সে ছোটবেলায়? এই চ্যাপ্টারটা ফুললি ম্যাথমেটিক্স এন্ড হচ্ছে সার্কিট সলভ, এটার উপর ডিপেন্ডেন্ট এই চ্যাপ্টারটা। দেখছো আইসিটির মধ্যে কি কি ঢুকানো হয়েছে? এবং আমরা প্রত্যেকটা জিনিস, আমরা অবশ্যই এগুলা লজিক্যালিটি খোঁজার চেষ্টা করব, যে এগুলা কেন কম্পিউটারের সাথে, কেন এটাকে আইসিটিতে দিছে, কেন কম্পিউটারের সাথে এদের সম্পর্ক। তারপরে আমরা এখানে আরো অনেক জিনিস পড়বো, বুঝছো? এগুলো তোমাকে হয়তো বুঝাইতে পারতেছি না, এগুলো পড়লে বুঝবা তোমরা, ঠিক আছে? যে একটা কম্পিউটার কিভাবে আমাদের প্রত্যেকটা ইনস্ট্রাকশন কেমনে তারা রিসিভ করে, কেমনে আমাদেরকে ডিকোড করে দেখায়, এগুলো সবকিছু তোমরা বুঝবা, জানবা, বুঝছো? হ্যাঁ, এটা আশা করি বুঝছো নাকি? এই চ্যাপ্টার 3 নিয়ে, চ্যাপ্টার 3টা তোমার মাথার মধ্যে রাখবা, ঠিক আছে? চ্যাপ্টার যদি এখানে শুরু করি আমরা, হয়তো আমরা চ্যাপ্টার 3 দিয়ে শুরু করব, বুঝছো? পড়া শুরু করলে আমরা অবশ্যই চ্যাপ্টার 3 দিয়ে শুরু করব। আমাদের এই 2 থেকে 3টা সিকিউ আগেই ডান করতে হবে। চ্যাপ্টার 4টা কি? চ্যাপ্টার 4টা হচ্ছে তোমার এইচটিএমএল। চ্যাপ্টারের নামই হচ্ছে কি? এইচটিএমএল, ঠিক আছে? এইচটিএমএল এর পূর্ণরূপ জানো কেউ? কেউ শুনছো? বা এটার কাজ সম্পর্কে কেউ জানো? এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা একটা ভাষা, এটা একটা কম্পিউটারের বলতে পারো একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ। এটার মাধ্যমে কি করে জানো? তোমরা বিভিন্ন ওয়েব পেজ দেখো না, ওয়েবসাইট দেখো না? ওয়েবসাইট তো দেখো সবাই নাকি? ওয়েব পেজ তো ঘাটাঘাটি জি করো। জি জি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইট। প্রত্যেকটা ওয়েব পেজ বা প্রত্যেকটা ওয়েবসাইট, প্রত্যেকটা ওয়েব পেজ বা ওয়েবসাইট যে কোনো কিছু হইতে পারে, প্রত্যেকটা ওয়েব পেজ বা ওয়েবসাইটের স্ট্রাকচার মনে করো, এই যে ফেসবুক লেখাটা, ঠিক আছে? তারপরে হচ্ছে ফেসবুকের লগ ইন বাটন, লগ আউট বাটন, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে তোমাদের গুগল অ্যাকাউন্টের বাটন, জিমেলটা যেখানে দাও, তারপর হচ্ছে পাসওয়ার্ডের বক্স। এই যে স্ট্রাকচার মেড করে না, একটা স্ট্রাকচার থাকে না, এই স্ট্রাকচার বানানো হয়, ঠিক আছে? এক একটা ওয়েব পেজ বা ওয়েবসাইটের স্ট্রাকচার বানানো হয় হচ্ছে এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, এইচটিএমএল এর মাধ্যমে। কোডিং এর মতো না? এটা অবশ্যই কোডিং, এটা অবশ্যই কোডিং। যেমন তোমাদেরকে আমি এটার একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই, সবাই যদি দেখতে চাও আর কি, তোমাদেরকে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই, দাঁড়াও এটা দেখাই। যেমন কেউ কি দেখতেছো? হ্যাঁ, এটা দেখতেছো? TML। হ্যাঁ, এই তো দেখো, এই যে মনে করো সাপোজ এই যে আমার বাম পাশে, হ্যাঁ, আহ, এই যে বাম পাশে এটা দেখতেছো? বাম পাশে দেখো তো এখানে কি লেখা? এটা হচ্ছে আমার একটা ওয়েব পেজ আমি বানাইছি মনে করো, ঠিক আছে? এই ওয়েব পেজের মধ্যে প্রথম একটা হেডিং দিছি আমি, যে রাইট, এডিট এন্ড রান এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট অনলাইন কোড। মানে একটা ওয়েব পেজ বানাইতেছি, যার মনে করো একটা বই আর কি, বইয়ের পেজে মনে করো উপরের লাইনটা কি হইতে পারে, মনে করো এই লাইনটাই দিছি, একটা হেডিং দিছি বইয়ের লাইন, ঠিক আছে? এখন এটাকে মনে করো আমি চেঞ্জ করি, এই যে এই লাইনটাকে হেডিং দেওয়ার জন্য, এই ওয়েব পেজের মধ্যে এই লাইনটাকে হেডিং দেওয়ার জন্য কি করতে হচ্ছে আমাকে, দেখো তো? এই যে এতগুলো কোড লিখতে হচ্ছে, দেখছো বাম পাশে দেখো, এতগুলো কোড লিখতে হচ্ছে।
আমার উদ্দেশ্য বুঝো, আমি একটা ওয়েব পেজ, এটা হচ্ছে আমাদের এই ওয়েব পেজটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওই ওয়েব পেজটা। এই ওয়েব পেজের মধ্যে আমি এই লাইনটাকে হেডিং দিতে চাচ্ছি, জাস্ট হেডিং দিতে চাচ্ছি। এই হেডিং দেওয়ার জন্য বা এই ওয়েব পেজটাকে মেক করার জন্য আমাকে এই যে এতগুলা কাহিনী ঘটাইতে হচ্ছে, দেখছো, এতগুলো কোডিং লিখতে হচ্ছে। তো এখানে আমাদেরকে প্রত্যেকটা কোডিং এর ট্যাগ, প্রত্যেকটা লাইন, এগুলো কিন্তু লজিক্যাল অ্যানালাইসিস, এগুলো বুঝতে হবে। যেমন ধরো চাইলে আমি চাইলেই ইয়া করতে পারি, আহ ধরো একটু মুছে এটা, ধরো আমি এই হেডিংটাকে চেঞ্জ করতে চাচ্ছি এখন, হ্যাঁ, হেডিংটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি। মনে করো এই হেডিংটাকে আমাদের এই আইসিটির ইয়ার নামটা দিই। এই হেডিংটাকে মনে করো আমরা নাম চেঞ্জ করে, এই হেডিংটাকে আমরা নাম চেঞ্জ করে দিলাম, মনে করো আইসিটি ওই যে 2.0, ঠিক আছে, গ্রুপ গ্রুপ, ঠিক আছে, দেখছো আমাদের হেডিং চেঞ্জ হয়ে গেছে। এখন এই যে কোথায় লিখছি আমি, এই জায়গায় লিখছি না, দেখছো H3 H5, এই যে এই জায়গাটা, এটা H5 হবে না, এটা H3 হবে, H3, এই দেখছো এই জায়গার মধ্যে দিছি না। এখন এই কথাটাকে তুমি যে কোনো জায়গায় লিখতে পারতা না। এটা কোথায় লেখা লাগছে দেখো তো, এই যে H3 মানে কি জানো, এইগুলো হচ্ছে হেডিং ট্যাগ, ঠিক আছে। আবার তুমি চাইলে এই ট্যাগটাকে মানে এই লাইনটাকে চাইলে আবার তুমি বড় ছোট করতে পারবা। যেমন তুমি এখানে যদি H1 দাও, দেখছো বড় হয়ে গেছে, দেখছো, খেয়াল করছো কেউ? আবার চাইলে তুমি অনেক বেশি পিচ্চি করে দিতে পারবা, H5 দাও। এরকম হেডিং এর হচ্ছে তো টোটাল 6টা ট্যাগ আছে, দেখছো অনেক বেশি পিচ্চি হয়ে গেছে, দেখছো এই, উপরের গুলোর কাজ কি? হ্যাঁ হ্যাঁ বলো। উপরে যেগুলো আছে এগুলোর কাজ কি? এইগুলা দিয়ে তুমি এইগুলো পরে বলবো, এগুলো তুমি এখন বুঝবা না, ঠিক আছে, এগুলো যখন পড়া শুরু হবে তখন বলা হবে, ঠিক আছে। এগুলোই হচ্ছে কোডিং, বুঝছো, এটা হচ্ছে তোমার কম্পিউটারের ভাষা এগুলা। তুমি যদি উপরের এগুলা না লিখতা তাহলে তোমার কম্পিউটার না এই যে এই ওয়েব পেজটাকে অ্যাকসেপ্টই করতো না, বুঝছো। তুমি তো আর মনে করো একটা স্কুলে ভর্তি হইতে চাচ্ছ, তুমি তো প্রথম দিন গিয়ে স্কুলে কি করবা, স্কুলে গিয়ে ক্লাসরুমে বসে গেলে হবে না, ঠিক না, তোমাকে অনেক ফ্যাসিলিটি আছে না, আগে অনেক কাজ আছে না, ভর্তি হওয়া লাগে, ইউনিফর্ম নেওয়া লাগে, তেমনই এটা। এই ওয়েব পেজটাকে মেক করার জন্য আগে কিছু ট্যাগ লেখা লাগে, নয়তো কম্পিউটারের ইনস্ট্রাকশনটা নেই না। তারপর মনে করো সাপোজ এই যে আমি এটা তো মানে কি দিলাম, এটা হেডিং দিলাম, তারপরে মনে করো সাপোজ আমি ইয়ে করতে চাই, মনে করো এই হেডিং এর নিচে একটা কথা লিখতে চাই, মনে করো সাপোজ কি বলবো, এখানে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ নিতে হবে, প্যারাগ্রাফ ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ, প্যারাগ্রাফ প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ, মনে করো এখানে বললাম, এখানে অনেক অনেক ধরনের কাজ আছে, যেমন এখানে বললাম যে এখানে এখানে আইসিটি পড়ানো হয়, দেখছো দেখছো কি হয়েছে দেখো তো, এই যে এখানে আমি একটা নতুন ট্যাগ ইউজ করছি, এই ট্যাগের মাঝখানে আমি কিছু একটা লিখছি, দেখছো এটা এটা এখানে উঠছে। এই দুই লাইনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এখানে প্রথম লাইনটা ছিল কি, তোমরা ওয়েব পেজ দেখো না, তোমরা মনে করো সাপোজ তুমি গভর্নমেন্টের তোমাদের এইচএসসি রেজাল্ট দেখার জন্য আগে গভর্নমেন্টের ওয়েবসাইটে গেছো, তোমরা কি পাও, আগে দেখো না যে এটা গভর্নমেন্টের ওয়েবসাইট, আগে একটা হেডিং পাও না, তারপরে এখানে অনেকগুলা লেখা থাকে যে এখানে এই ওয়েবসাইটের কাজ কি, এই সে হ্যান ত্যান, ঠিক আছে। মানে এই জিনিসটা ঘটনাটা এরকম ঘটতেছে যে আমরা একটা ওয়েব পেজ বানাইতেছি, যেখানে এই ওয়েব পেজের এই পেজটার নাম হচ্ছে, হেডিং হচ্ছে কি আইসিটি 2.2 গ্রুপ, এখানে তারপর এটা ডেসক্রিপশন লেখা হইতেছে, ঠিক আছে। তারপরে মনে করো সাপোজ আমি এমন একটা কাজ করতে চাচ্ছি, মনে করো সাপোজ আমি একটা মানে এই ওয়েব পেজের মধ্যে আমি এখানে লিখে রাখছি আগে থেকেই, লেখা সম্ভব না সেজন্য, এখানে মনে করো সাপোজ আমি এই ওয়েব পেজের মধ্যে একটা কাজ করতে চাচ্ছি, মনে করো আমি একটা টেবিল মেক করতে চাচ্ছি, ফর এক্সাম্পল এটাকে কপি করি, দেখছো, দেখো তো এখানে একটা টেবিল মেক হয়ে গেছে না, দেখো তো, দেখছো, মানে জাস্ট একটা এই একটা টেবিল মেক করার জন্য, এই টেবিলের নামটা কি আইসিটি 2.0, যেখানে একটা দুইটা তিনটা কলাম আছে, তিনটা রো আছে, দেখছো, খেয়াল করতেছো সবাই, দেখছো এই এই হ্যাঁ। এই টেবিলটাকে বানানোর জন্য আমার এখানে কি করা লাগছে, এতগুলা কোড লেখা লাগছে, দেখছো। এটার আগা মাথা কিছু বুঝবা না, এটা পরে বুঝতে পারবা, বুঝছো। তোমাদেরকে জাস্ট আমি পরিচয় করাচ্ছি জিনিসগুলোর সাথে, যে তোমরা কি ডিফিকাল্টি লেভেল তোমরা ফেস করবা ইন ফিউচার। আল্লাহর ওয়াস্তে কেউ বের হয়েও না, সবাই শুনো কথা, অনেকে বের হয়ে গেছে, দ্রাবিদ দ্রাবিদ বেড়ে গেছে। হ্যাঁ দেখছো, এইগুলা মাথায় ঢুকবে না, মাথা মাথা ক্যাঁ ক্যাঁ করবে মাথা, পোলাটা। আচ্ছা,
দেখছো যা একটা টেবিল মেক করলাম, এখন তুমি বলতে পারো যে এই টেবিলের তো কি নাই, এই টেবিলের তো বর্ডার নাই। কোনো বর্ডার আছে? টেবিলের বর্ডার থাকে না? এখন এই টেবিলে তো কোনো বর্ডার নাই, তো এই টেবিলে বর্ডার কেমনে দেওয়া যায়? তো মনে করো এই টেবিলে কেমনে বর্ডারটা দিব, মনে করো সাপোজ, হ্যাঁ দেখো তোমাকে একটা বর্ডার বানাই দেখাই। বর্ডার, বর্ডার 1, দেখো তো এই যে বর্ডার হয়ে গেছে, দেখছো? দেখো তো, দেখছো এই যে এই ওয়েব পেজের মধ্যে আমি একটা একটু আগে একটা টেবিল বানাইছি, এই টেবিলের বর্ডার ছিল না, এখন একটা বর্ডার হয়ে গেছে। খেয়াল করছো নাকি জুম করব? দেখা যাচ্ছে। দেখছো এই যে এই কাজগুলো আমাদেরকে করতে হবে। এই কাজগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে এইচটিএমএল যারা পড়তে চাও। আমার এমনও স্টুডেন্ট ছিল বুঝছো, যাদেরকে আমি এইচটিএমএল পড়াইছি, তারপরে তারা ফেসবুকের যেই মানে ইন্টারফেসটা আছে না, প্রথম পেজের ইন্টারফেসটা, লগ ইন বাটনের ইন্টারফেসটা, ওরা ওইটাও বানায় ফেলছে বুঝছো। জাস্ট ওটা লঞ্চ করা যাবে না, লঞ্চ করার জন্য টোমেনের অনেক কাজ আছে, অনেকে এগুলোও করে ফেলছে, এমন ছিল বুঝছো। তো এই সম্পর্কে মানে এইচটিএমএল সম্পর্কে আশা করি বুঝতে পারছো কিছুটা। দেখছো জাস্ট আমাদের এই পিচ্ছি এতটুকু কাজ করার জন্য দেখছি এখানে কত ভুগিচুগি, কত কিছু লেখা লাগছে, করা লাগছে। এগুলোই কোডিং, এগুলোই প্রোগ্রামিং, লজিক্যাল অ্যানালাইসিস। ঠিক আছে, এটা ছিল কি এইচএসসি আইসিটির যে চ্যাপ্টার 4টা। হ্যাঁ, আচ্ছা স্ক্রিন শেয়ার তো বন্ধ হয় নাই না? না, এটা ছিল এইচএসসি কি তাহলে এই এইচটিএমএল দিয়ে কি করা হয়েছে বলো তো? এইচটিএমএল দিয়ে একটা ওয়েবসাইটের কাঠামোটাকে ডিজাইন করা হয়েছে। আচ্ছা দেখো তো ওয়েব ওই, পেজ। হ্যাঁ ওয়েব পেজের বা ওয়েবসাইটের। আচ্ছা ওই ওয়েব পেজের মধ্যে কি আমরা যতগুলো টেবিল টেবিল করছিলাম, হ্যাঁ, কোনো টেবিলের কি কোনো কালার আছে এখানে? দেখো তো কালার আছে কিনা? কালার নাই। না, কিন্তু আমরা ফেসবুক বা অন্যান্য, এই যেমন এটাও তো একটা ওয়েব পেজ, এই ওয়েব পেজে এখানে কালার, ফটো অনেক কিছু দেখতেছো না? এগুলো এইচটিএমএল দিয়ে করা যায়, বাট মনে রাখবা যে কোনো ওয়েব পেজ বা ওয়েবসাইটের ডিজাইনিং করতে হইলে সিএসএস লাগে বুঝছো, এগুলো এইচটিএমএল দিয়ে হয় না। ঠিক আছে, এইরকম আরো অনেক টেকনোলজি আছে, যারা এগুলো সিএসসি তে পড়ে এগুলো ভালো ডিসক্রাইব করতে পারে। এখন দুনিয়া মানে পড়াশোনাটা এত বাজে হয়ে গেছে, মানে এইচএসসি আইসিটি না, মানে যে কেউ পড়ানোর চেষ্টা করে, এটা আমার খুবই একটা আফসোসের জায়গা। মানে ওই দেখতেছে গরু ছাগল কতগুলো আইসিটি পড়ায়, মনে করো ওই 800 টাকা কোর্স, 1000 টাকা কোর্স। ভাই কেন তোমরা কোয়ালিটি পড়াশোনা কেন করতে চাও না? মানে এরকম হইলে তো তোমরা নিজেরাও তো জীবনে কিছু করে খাইতে পারবে না। এগুলো শিখে পড়ো, শিখে পড়লে না, আমার অনেক বড় ভাই আছে বুঝছো, যাদের ব্যাকগ্রাউন্ড সিএসসি না, বাট ওরা আমাদের চাইতেও ভালো প্রোগ্রামার, ভালো প্রোগ্রামার, ভালো ভালো বহুত ভালো স্যালারিতে জব করতেছে। এই প্রোগ্রামিংটা এমন একটা ফিল্ড যেটা সবার জন্য অ্যাক্সেসিবল, সবাই এখানে জয়েন করতে পারে বুঝছো। গ্রাফিক্সের মতো মানে টুকটাক একটু কাজ, এতটুকু আর কিছু না। আচ্ছা এরপরে হচ্ছে ইয়াটা বলি একটু, চ্যাপ্টার 5টা বলি, শেষ করে দিব, খুব তাড়াতাড়ি শেষ করে দিব। চ্যাপ্টার 5টা দেখো, চ্যাপ্টার 5টা কি? চ্যাপ্টার 5 এর নাম হচ্ছে সি প্রোগ্রামিং। এই যে এখন আমরা প্রোগ্রামিং এ ঢুকতেছি, সি প্রোগ্রামিং, প্রোগ্রামিং। ইসমাম কি ঘুমাই গেছো? ইসমামও কি বাইরে গেছে মনে হয় না? হ্যাঁ ইসমামও বের হয়ে গেছে, নয়তো কারেন্ট টারেন্ট চলে গেছে, এরকম কিছু হবে। আচ্ছা সি প্রোগ্রামিং, সি প্রোগ্রামিং কি জানো? সি প্রোগ্রামিং হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা বুঝছো। এই যে একটু আগে এইচটিএমএল জানলা না, এইচটিএমএল হচ্ছে এমন একটা ভাষা যেটা দিয়ে তুমি ওয়েব পেজ বা ওয়েবসাইটকে তুমি ডিজাইন করতে পারবা। এই সি সি প্রোগ্রামিং হচ্ছে প্রোগ্রামিং। ঠিক আছে, প্রোগ্রামিং মানে কি জানো? প্রোগ্রামিং মানে হচ্ছে কম্পিউটারকে বোঝানোর জন্য যে কোনো একটা ভাষা আমাদেরকে, বা কম্পিউটারকে, কম্পিউটারের মেশিনটাকে বোঝার জন্য, অ্যানালাইজ করার জন্য আমাদেরকে একটা ভাষা শরণাপন্ন হইতে হয়, একটা ভাষাকে পিক করা লাগে। এখন এই ধরনের অনেক ভাষা আছে, ঠিক আছে, সি প্রোগ্রাম আছে, সি প্লাস প্লাস আছে, সি শার্প আছে, জাভা আছে, পাইথন আছে, অনেক কিছু আছে। এগুলোর নাম তোমরা কোনো না কোনো দিক থেকে হয়তো শুনছো বা শুনবা। ঠিক আছে, তো এই সি প্রোগ্রামিং হচ্ছে এতগুলা ভাষার মধ্যে, কম্পিউটার ভাষার মধ্যে মানে সবচেয়ে ইজি, এবং হচ্ছে আহ, একটা কোর ভাষা, যেটা না শিখলে তোমরা ইন ফিউচার কোডিং প্রোগ্রামিং করতে পারবে না। এটা হচ্ছে সবচেয়ে প্রাইম এবং কোর ভাষা। ঠিক আছে, তো এই সি প্রোগ্রামিং এ আমরা কোডিং করা শিখবো, ঠিক আছে, প্রোগ্রামিং করা শিখবো, কোড লেখা শিখবো। ঠিক আছে, কোড লেখা শিখবো। এখন কোড কেন লেখে? কোড কেন লেখে? যে কোনো প্রবলেমকে সলভ করার জন্য কোড লেখে। যেমন তোমরা যে কোনো গেম দেখো,
যেমন একটা গেম যখন খেলো, তুমি যখন এখানে অনেকগুলো বাটন থাকে না গেম খেলার সময়, সামনের বাটন পিছনের বাটন, যখন তুমি রাইট বাটনে ক্লিক করো তখন তোমার গাড়িটা কি হয়, তখন তোমার গাড়িটা রাইটে রাইটে যায়। এই যে এখানে একটা লজিক আছে, এই ইনস্ট্রাকশনটা তুমি কোডিং এর মাধ্যমে কম্পিউটারের পিছনে দিয়ে রাখছো। আবার যখন তুমি রাইট বাটন ক্লিক করবে এই গাড়িটা তোমার কি হবে, লেফটে যাবে। যখন তুমি সামনের বাটন ক্লিক করবে তখন তোমার গাড়ি সামনে যাবে। পিছনের বাটন ক্লিক করলে কি হবে, এই যে তোমার এই লজিকটা কম্পিউটারের পিছনে যে বিল্ড করবা, এটা তুমি প্রোগ্রামিং এর মাধ্যমে করবা। ঠিক আছে? অথবা তুমি যে 1 এর সাথে 1 যোগ করতেছো, তোমার 2 হইতেছে। ক্যালকুলেটর, এই ক্যালকুলেটর কি কোনো ডিভাইস? ডিভাইস তো না, এটার পিছনে লজিক আছে না? এই লজিকগুলা ওই মেশিনটাকে বোঝানো হয়েছে কি দিয়ে? এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। বুঝছো? যেমন ফর এক্সাম্পল তোমাকে এটারও একটা রিয়েল লাইফ যদি জানতে চাও, তাহলে তোমাকে এখানে রিয়েল লাইফ একটা এক্সাম্পল এটারও দিয়ে দিই। মনে করো সাপোজ আমি কম্পিউটারকে আমি তোমার একটা নাম দিতে চাইতেছি, মনে করো নাম উঠাইতে চাইতেছি। এটা কিন্তু ওয়েব পেজ না, ঠিক আছে? এটা ওয়েব পেজ না, এটা হচ্ছে আমি কম্পিউটারের সাথে কথা বলতেছি। প্রোগ্রামিং মানে হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ যেটার মাধ্যমে কম্পিউটারকে যে কোনো ইনস্ট্রাকশন বোঝানো হয়। ঠিক আছে? মনে করো ফর এক্সাম্পল আমি এটা আগেই লিখে রাখছিলাম, এই যে আমি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চুজ করছি আগে, এর সময়ের জন্য আমি আগে থেকে লিখে রাখছি। দেখো দেখো এখানে কিছু একটা ভুগিচুগি আমি লিখছি, পরে বুঝবা। আগে দেখো এখানে অনেক কিছু লিখছি, হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h ইন্ট মেইন হ্যান ত্যান ভংচং। এই যে এখানে একটা কথা লিখছি, দেখছো তানভীর, মনে করো এই কথাটাকে যখন আমি এই যে রান করব, মানে আমি কম্পিউটারের সাথে কথা বলতেছি, কম্পিউটার বুঝবে কেমনে? দেখো রান করতেছি, দেখো এখানে তানভীর উঠছে। যদি এই যে এই সিনট্যাক্স গুলার মধ্যে যদি যে কোনো একটা তুমি না দাও, মনে করো সাপোজ এই সেমিকোলনটা আমি না দিতেছি, দেখো রান দাও, ইরর আসবে। দেখছো ইরর আসছে। তুমি যদি জাপানি মানুষের সাথে কথা বলতে চাও, তাহলে তোমাকে জাপানি ভাষা পিক করা লাগবে। তুমি যদি বাংলাদেশি মানুষের সাথে কথা বলতে চাও, বাংলাদেশি ভাষা তোমাকে পিক করা লাগবে। তুমি বাংলাদেশি ভাষা বলতেছো কিন্তু মাঝখানে বলে দিতেছো, ভালোবাসার জায়গায় বলে দিচ্ছ পেয়ার, হবে? হবে না, বুঝবে না সে। তো তেমনি ভাবে এটা যে তুমি কম্পিউটারের সাথে কথা বলতেছো, কম্পিউটারকে দিয়ে তুমি এই যে তানভীর ওয়ার্ডটা বলাইতে চাচ্ছ, কিন্তু তুমি ওর সিনট্যাক্স গুলা মেনটেন করবা না। এখানে সেমিকোলনও চায়, তুমি দিচ্ছ না। বা তুমি এখানে চাইলে তুমি এই যে মাহবুবের নাম বলা যেতে পারে, এই যে মাহবুবের নাম বলা যেতে পারে, সাব্বিরের নাম বলা যেতে পারে, ঠিক আছে, রাবিদের নাম বলা যেতে পারে। তুমি যেটাই করো না কেন, এই যে রান দাও, দেখছো এখানে এখন দেখবা সবার নাম আসছে। এগুলো হচ্ছে প্রোগ্রামিং। এখন এই সিম্পল কম্পিউটারকে তোমার এই সিম্পল 3টা নাম বোঝানোর জন্য তোমাকে এতগুলা সিনট্যাক্স লিখতে হয়েছে। এটাই প্রোগ্রামিং। মনে করো সাপোজ আরেকটা এক্সাম্পল দিয়ে এই এই কথাটা শেষ করে দিই। মনে করো সাপোজ তোমরা ছোটবেলায় কি একটা ইয়ে পড়ছো, ওই কি বলে এটা, অ্যারিথমেটিক সিরিজ পড়ছিলা জেনারেল ম্যাথে তোমরা? মনে পড়ে? বলছিলাম অনেক অ্যারিথমেটিক সিরিজ চ্যাপ্টার 13 এটা বাংলায় কি বলে এটারে? এই সমান্তর ধারা, সমান্তর ধারা হম পড়ছো না? আচ্ছা সমান্তর ধারায় কি হইতো মনে আছে? আমরা মনে করো একটা ধারা লিখি। আচ্ছা এটা কই জানি গেল, ওপেন বোর্ড। আচ্ছা সমান্তর ধারায় কি হইতো মনে আছে? সমান্তর ধারায় একটা ধারা থাকতো না আমাদের কাছে, মনে করো এরকম 2, তারপর হচ্ছে 4, তারপর 6, 8, ঠিক না? এরকম করে ধারা থাকতো। মানে কি কেমনে বুঝতে এটা একটা ধারা? এই যে 2, 4, 6, 8, তারপর ডট ডট ডট। এটা একটা সমান্তর ধারা কেমনে বুঝতা? যে এদের কমন ডিফারেন্স গুলো কত, সেম না? 2 কমন ডিফারেন্স গুলো সেম। তাহলে এই সমান্তর ধারার মনে করো এখানে কয়টা পদ আছে? 4টা। যদি তোমাকে আমি 7 নাম্বার পদের যদি টোটাল যোগফলটা বের করতে বলতাম, তাহলে তুমি কি করতা? মনে আছে একটা ফর্মুলা শিখতা না, ওই যে Sn equals to n/2 2a plus n-1 into d, অনেক কিছু পড়ছো মনে আছে? তাহলে বলো এখানে তুমি যদি 7টা পদের যদি যোগফল বের করতে চাও, তাহলে তুমি n এর জায়গায় 7 বসাবা না? n এর জায়গায় 7 বসাবা, a এর জায়গায় এটা কি, এটা হচ্ছে এই প্রথম পদটা, আর d কি, d হচ্ছে এই কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স, ঠিক না? বসাই দিবা, s7টা বের হয়ে যেত না? এখন এই ম্যাথমেটিক্সটা তুমি কম্পিউটারে কেমনে বুঝাবা? এই ম্যাথমেটিক্সটা তুমি কম্পিউটারে কেমনে বুঝাবা? অবশ্যই এই কম্পিউটারকে বোঝানোর জন্য প্রথমত তোমাকে এই ম্যাথের নলেজটা রাখা লাগবে। কোডিং কিন্তু পুরো ম্যাথমেটিক্স, মাথায় রাখবা। কোডিং মানে কিন্তু ওই গ্রাফিক্স ডিজাইনিং না, ঠিক আছে? যাদের ম্যাথমেটিক্স খুবই উইক, তারা আসলে সিএসসি পড়া বা এই পড়াশোনাগুলো করাই উচিত না, বা পড়লেও অনেকে অনেক কিছু বুঝবে না, ঠিক আছে? তো এখানে দেখো আমি কি করি, দেখো তো, এই যে এখানে আমি একটা ভুগিযোগী একটা কোড লিখছি, ঠিক আছে? পরে বুঝবা সেটা। এখানে ভুগিযোগী এমন একটা কোড লিখছি, দেখো তো এখানে রান দিই আমি,
একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে রান দিচ্ছি, রান দিলে কি হচ্ছে দেখো, তোমার কাছে খুঁজতেছে, মানে আমি কোডটা এমন ভাবেই ডিজাইন করছি, কম্পিউটার আমার প্রত্যেকটা ইনস্ট্রাকশন বুঝতেছে। দেখছো এই যে প্রিন্ট এফ, আমি মানে কম্পিউটার বুঝতেছে এখন ইন্টার দ্য ফার্স্ট টার্ম। এই যে ফার্স্ট টার্ম মানে কি, এমন একটা সিরিজ মনে করো, সাপোজ সিরিজটা কি ছিল আমাদের মনে পড়ে, ওই যে 2 4 6 8, তাহলে মনে করো প্রথম পদটা কি ছিল 2, ঠিক না? তারপরে দেখো, তারপর কি যাচ্ছে, কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স কত ছিল বলো তো, 2 না, 2। তারপরে কি যাচ্ছে, কততম পদে তুমি যোগফল বের করতে চাও, 7, 7। দেখো বরাবর অ্যান্সার তোমার দিয়ে দিবে। দেখো দ্য সাম অফ অ্যারিথমেটিক সিরিজ ইজ 56, তুমি যোগ করে দেখো 56ই আসবে। দেখছো তো, তোমাকে এই যে এটা একটা ক্যালকুলেটরের মতো কাজ করতেছে না, এটা একটা ক্যালকুলেটরের মতো কাজ করতেছে না? তাহলে এই ক্যালকুলেটর যে তুমি একটা বানাইছো, এটার পিছনে কি কাজ করতেছে, এই যে এই ভুগিচুগি এগুলো কাজ করতেছে, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ফিল করে করে বোঝানো হবে, সবকিছু জানানো হবে। রিয়েল ক্যালকুলেটর কি কোডিং থাকে? অবশ্যই থাকে, প্রত্যেকটা ডিভাইসে থাকে, ঘড়িতে থাকে, কম্পিউটারে থাকে, মোবাইলে থাকে, প্রত্যেকটা জিনিসে থাকে। যেইখানে ইনস্ট্রাকশন মূলক কাজ আছে, যেখানে তুমি বাটন ক্লিক করতেছো আর তোমার 2 দেখাচ্ছে, এটার পিছনে কিন্তু অনেক কাহিনী হয় জানো। এই যে তুমি 2 চাপতেছো 2 দেখাচ্ছে এরকম না। তুমি যখন একটা ডিভাইসকে, এই যে এখানে ঘটনাটা বলি তোমাকে, একটা ঘটনা মনে করো, এটা একটা ক্যালকুলেটর বা একটা ফোন, তুমি কি চাপতেছো, তুমি 2 বাটনটা চাপতেছো। কম্পিউটার কিন্তু 2 বুঝে না, বা যে কোনো ডিভাইস কিন্তু 2 বুঝে না। ওরা এই ডেসিমেল নাম্বার সিস্টেম বুঝেই না, ওরা বাইনারি নাম্বার সিস্টেম বুঝে। ওই যে তোমাকে একটা চ্যাপ্টারের নাম বললাম না, নাম্বার সিস্টেম, নাম্বার এই নাম্বার সিস্টেমের মধ্যে এগুলো সব ডিকোড করে বলা হবে যে কম্পিউটার 2 বলতে কিছুই বুঝে না। কম্পিউটার এই 2টাকে ডিকোড করবে, ডিকোড করে 1 0 দেখবে, 1 0 দেখা মানে বাইনারি নাম্বার সিস্টেমে এটা বুঝবে। বুঝার পরে সেটা ওরা একটা স্টোর করবে, ওরা একটা স্টোরেজের মধ্যে সেটাকে স্টোর করবে। সেইখানে আমাদের অক্টাল নাম্বার সিস্টেম লাগে। তারপর সেটাকে আরো একটা জিনিসে কনভার্ট করবে, সেটাকে বিসিডি কোড বলে। সেটা হচ্ছে তোমার হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। তো আমরা 4 ধরনের নাম্বার সিস্টেম সম্পর্কে ওই চ্যাপ্টারে পড়বো, ডেসিমেল, বাইনারি, তারপর হচ্ছে তোমার অক্টাল, হেক্সাডেসিমাল, ঠিক আছে? তো এইভাবে করে ডিকোড হয়ে হয়ে তারপরে কম্পিউটার স্ক্রিনে গিয়ে তোমার 2 দেখায়, বুঝছো? এখানে কিন্তু প্রোগ্রামিং থাকে, এখানে প্রোগ্রামিং থাকে, ঠিক আছে? এখানে প্রত্যেকটা জিনিস বুঝার আছে ভাই। আইসিটি জিনিসটা এই জন্য ডিফিকাল্ট, বুঝছো? এটাকে তুমি এসএসসির সাথে কম্পেয়ার করতেই পারবে না। অনেকে বলে যে আইসিটি কি পড়া লাগে, ভাই আইসিটি না পড়লে ডাইরেক্ট ফেল, ফেল, ফেল ছাড়া কথা হবে না, বুঝছো? আর তোমরা আল্লাহর ওয়াস্তে যারা এখানে আশা করি সামনে 2 উইকসও তোমরা করবা, যারা এই কোর্সটা করবা অবশ্যই এই কোর্সটার সাথে না বাকি অন্যান্য অনলাইন কোর্সকে মিলাবাই না। কারণ মিলাইতে হইলে তোমরা অনলাইনে কিন্তু 800 টাকার কোর্সও পাবা, ঠিক আছে? ওই 800 টাকার কোর্সের সাথে এটা মিলাই তোমরা পারবাই না। এখানে অনেক কিছু তোমাদেরকে প্রোভাইড করা হবে, অনেক প্র্যাকটিসের মধ্য দিয়ে তোমাদেরকে নেওয়া হবে। মানে তোমরা এটা এই এক্সপিরিয়েন্স অন্য জায়গায় পাবা না। তোমরা তোমরা যদি কম্পেয়ার করতে চাও এই কোর্সটারে, তোমরা একটা অফলাইন কোর্সের সাথেই কম্পেয়ার করতে হবে, সোজা কথা। আচ্ছা, চ্যাপ্টার 6টা আশা করি বুঝছো না? চ্যাপ্টার 5টা, 5 ছিল এটা, হ্যাঁ চ্যাপ্টার 5 ছিল। চ্যাপ্টার 6টা বলে দিই, চ্যাপ্টার 6, ডেটাবেস না? হ্যাঁ ডেটাবেস, 6 ডেটাবেস। চ্যাপ্টার 5টা বুঝছো তো না, যে আমরা যে কোনো একটা জিনিস কম্পিউটারকে বুঝাইতে চাচ্ছিলাম, ওই যে অ্যারিথমেটিক সিরিজ কম্পিউটারকে বুঝাইতে চাচ্ছিলাম, সমান্তর ধারাটা, সেটা যোগফল বুঝতে চাচ্ছিলাম, সেটার জন্য আমাকে একটা কোড ইমপ্লিমেন্ট করে রাখা লাগছে, সেটা একটা ক্যালকুলেটর হিসেবে পরে কাজ করতেছে। এখানে তুমি যে কোনো জিনিস যোগ করতে পারবা, এখন কিন্তু যে কোনো সমান্তর ধারা যোগ করতে পারবা, ঠিক না? ওটা একটা ক্যালকুলেটর হয়ে গেছে না তোমার জন্য? হ্যাঁ। সেটাই, ঠিক আছে? এইগুলো হচ্ছে প্রোগ্রামিং, ঠিক আছে? সি প্রোগ্রামিং ভাষা। আবার তুমি যদি এখন পাইথন ভাষা ইউজ করো, তখন আবার ওই সিনট্যাক্স গুলো লিখলে হবে না, ঠিক আছে? তুমি যদি পাইথন ভাষা চুজ করো তাহলে আবার এই সিনট্যাক্স লিখলে হবে না, তোমাদেরকে পাইথন ভাষা সিনট্যাক্স শিখতে হবে, ঠিক আছে? এগুলো তোমাদের এখানে নাই, এগুলো পরে। আচ্ছা কি বলতেছিলাম, হ্যাঁ তারপর হচ্ছে চ্যাপ্টার ডেটাবেস 6, হ্যাঁ চ্যাপ্টার 6, চ্যাপ্টার 6 হচ্ছে ডেটাবেস। ডেটাবেস কি? ডিবিএমএস, ডিবিএমএস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটাবেস মানে হচ্ছে, মনে করো তুমি একটা ওয়েব পেজ বানাইছো, ঠিক আছে? তানভীর, মনে করো তুমি একটা ওয়েব পেজ বানাইছো, এইখানে হচ্ছে তোমার ওয়েব পেজটার নাম তানভীর। এখানে তুমি অনেকগুলো অপশন রাখছো, মনে করো এটা ফিজিক্সের অপশন রাখছো, মনে করো তুমি টিচার, তুমি এখানে কেমিস্ট্রির অপশন রাখছো। তুমি যদি এই বাটনে ক্লিক করো, তোমাকে ওই ফিজিক্সের পেজে নিয়ে যেতে হবে না, ঠিক না? তুমি যদি এই বাটনে ক্লিক করো তাহলে তোমাদেরকে কেমিস্ট্রির পেজে নিয়ে যেতে হবে না? এরকমই তো হয়, ওয়েবসাইটে তো এরকম হয় না? তোমরা হ্যাঁ। একটা একটা পয়েন্টে বা একটা কিছুতে ক্লিক করলে তোমাদেরকে ওইখানে নিয়ে যাইতো। এই যে তোমার ভিতরে এই বাটনের ভিতরে যে একটা ইনস্ট্রাকশন বা একটা এখানে যেই ইনফরমেশন গুলা, এখন তুমি মনে করো কেমিস্ট্রি পেজে গেছো, কেমিস্ট্রির এখানে হাজার হাজার ফর্মুলা, হাজার হাজার ভিডিও,
ঠিক আছে, হাজার হাজার ভিডিও, অনেক কিছু দেওয়া আছে না, অনেকগুলা রিসোর্স বা অনেকগুলা ডাটা তুমি এখানে রাখছো না। এই টোটাল কালেকটিভ যে ডাটাগুলা, টোটাল যে কালেকটিভ ডাটা, এই ডাটাগুলা যেখানে রাখা হয় সেটা হচ্ছে ডাটাবেজ। এই ডাটাবেজ আমরা তোমার এসকিউএল এর মাধ্যমে এই চ্যাপ্টারে বানানো শিখবো। এটা নিয়ে আর ডিটেলসে বলতেছি না, সময় থাকলে আমি বলতাম। ঠিক আছে, সোজা কথা, যে কোনো ওয়েবসাইট বা যে কোনো প্রোগ্রামিং বা যে কোনো অ্যাপ্লিকেশন, অ্যাপস ইউজ করি না, অ্যাপসের মধ্যে যখন তুমি ওই যে ফেসবুকের মধ্যে ফেসবুক অ্যাপের মধ্যে যখন তুমি স্টোরি চাপ দাও, স্টোরিতে চলে যায়। যখন তুমি প্রিভিয়াসে চাপ দাও, প্রিভিয়াসে চলে যায়। সব ইনফরমেশন ডাটাগুলো ওটার ভিতরে সাজানো থাকে না। এইটাই হচ্ছে ডাটাবেজ। একটা ডাটাবেজ যেমন তোমাদের ওই এই কথাটা শুনছো হয়তো, যে যখন ওই যে শিক্ষা বোর্ডে যে রেজাল্ট পাবলিশ করে, বলে যে ডাটাবেজ ক্র্যাশ করছে, মানে ডাটাবেজ আর লোড নিচ্ছে না, এত বেশি ইনফরমেশন বা এত বেশি সার্ভার ক্র্যাশ। হ্যাঁ, সার্ভার ক্র্যাশ করা, সার্ভার আইপি অ্যাড্রেস, এগুলো সব কিছু আমরা শিখবো, সব শিখবো বসে বসে। ঠিক আছে, এই ডাটাবেস গুলো কেমনে মেক করে, একটা ওয়েব পেজের মধ্যে কিভাবে এত হাজার হাজার, একটা জাস্ট পেজ, একটা জাস্ট শিক্ষা বোর্ডের পেজ, এখানে কোটি কোটি লক্ষ লক্ষ পোলাপানের রেজাল্টের ইনফরমেশন কেমনে রাখা হয়েছে, এই ডাটাবেজের মধ্যে রাখা হয়েছে। ঠিক আছে, ডাটাবেস কেমনে মেক করে, ডাটাবেজে কেমনে টেবিল বানায়, কি বানায়, সেই বানায়, একটার সাথে একটা কানেক্ট কেমনে করে, সব কিছু শেখা হবে এখানে। ঠিক আছে, ডিটেলসে শেখা হবে। ঠিক আছে, এতটুকুই। তাহলে মোটামুটি বুঝছো, মানে ডিফিকাল্টি লেভেল বুঝতে পারছো কি? ইয়েস। এখন বলো তোমাদের ওপিনিয়ন কি, ঝামেলা নাকি ইন্টারেস্টিং? কঠিন, কঠিন তো আছে কিন্তু ইন্টারেস্টিং আছে, শিখতে মজা হবে। বাকি বাকি এই যে আসো মাহবুব, তারপর ইয়ার সাব্বিরের কি মনে হইলো? শুনছো আদৌ তোমরা কথা, নাকি ফালাই রেখে মোবাইল টিপছো? শুনছি শুনছি, ইন্টারেস্টিং তো আছে, একটু কষ্ট হবে শিখতে। একটু কষ্ট হবে, সেজন্যই একটু শিখার মেন্টালিটি রাখবা, বুঝছো? এমন না যে তোমাদেরকে সারাদিন এগুলো নিয়ে পড়ে থাকতে হবে। যেই ক্লাসগুলো দেওয়া হবে সেই ক্লাসগুলো ভালো মতো করবা, একটা নিজের একটা নোট কপি মেক করবা। ঠিক আছে, আর তোমাদেরকে না, আচ্ছা এখানে কি কি ফ্যাসিলিটি তোমাদেরকে দিব, বুঝছো? কি কি তোমাদের এই যে আইসিটি 2.0 যেটা, আমার এর আগেও একটা কোর্স ছিল, সেটা এইচএসসি 24 এর জন্য ছিল, এরপর আর মাঝখানে আমি করিনি, বুঝছো? আমার এই কোর্স টোর্স এগুলো মেক করা খুবই ঝামেলা লাগে। আচ্ছা, এইটার মধ্যে কি করানো হবে? প্রথমত তোমাদেরকে, আমাদের পুরা ক্লাসটাই না রেকর্ডেড হবে। ঠিক আছে, কেন রেকর্ডেড দেখছো তো, এই যে আমাদের সাথে অনেকে ক্লাস করতেছে না। ঠিক আছে, আমাদের পুরো রেকর্ডেড হবে। ঠিক আছে, এখন রেকর্ডেড দেখে আবার মনে করো না যে ভাইয়া রেকর্ডেড করলে বুঝি না, এই না সেই না, বুঝার মতো করেই রেকর্ডেড হবে। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে রেকর্ড করে দেওয়া হবে। 2 নাম্বার যেটা, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা একটা ক্লাসও দিব না। আমাদের গুগল ক্লাসরুম কেউ ইউজ করছো বলো তো? এই জিনিসটা কেউ, টুলটা জানো? গুগল ক্লাসরুম আছে। গুগল ক্লাসরুম আছে, দেখাই তোমাদেরকে, দাঁড়াও। এই যে দেখো, আহ, দেখাই, wait। এই যে তোমরা গুগলে গেলে গুগল ক্লাসরুম, এই গুগল ক্লাসরুমটা সবাই নামাবো, বুঝছো? এটা হচ্ছে আমাদের একটা ক্লাসরুম হবে এখানে। কই রে গুগল ক্লাসরুম, দাঁড়াও, এই যে গুগল ক্লাসরুম। ঠিক আছে, যেমন আমি এই ক্লাসরুমটা তোমাদের জন্য আগে থেকে মেক করে রাখছি, এটা আগে থেকে মেক করে রাখছি, এখানে তোমাদেরকে অ্যাড করে দেওয়া হবে। ঠিক আছে, দেখছো এখানে তোমাদের প্রপার ইনস্ট্রাকশন, তোমাদের নোটিশ, তোমাদের কাজ, তারপর হচ্ছে তোমাদের ইয়া এক্সাম, ঠিক আছে, তোমাদের অ্যাসাইনমেন্ট, অনেক কিছু হবে। এটা আমি আগে থেকে মেক করে রাখছি, এখানে জাস্ট তোমাদেরকে অ্যাড করার পালা, এটা পরে অ্যাড করে দিব তোমাদেরকে, যারা যারা অ্যাডমিশন নিবা, বুঝছো? তো এই গুগল ক্লাসরুমে আমাদের অ্যাক্টিভিটি সব হবে। ঠিক আছে, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপ এগুলো খুবই ওল্ড টাইপের জিনিসপত্র, আমরা ওল্ডিশ কোনো কিছু করব না, আমরা নতুনত্ব আনার চেষ্টা করবো। চাইলে ওয়েবসাইট করতে পারতাম, বাট ওয়েবসাইটটা অনেকের অ্যাক্সেস হবে না, আমার ওয়েবসাইট এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে, ওইটা করা যাবে না। ঠিক আছে, গুগল ক্লাসরুমে তোমাদের প্রত্যেকটা ইনফরমেশন, ঠিক আছে, তোমাদের প্রত্যেকটা ক্লাস, তোমাদের প্রত্যেকটা নোটিশ, তোমাদের প্রত্যেকটা শিট। আচ্ছা, আরেকটা জিনিস কি প্রোভাইড করবো, একটা তোমাদেরকে একটা বুক প্রোভাইড করা হবে। ঠিক আছে, তোমরা এনসিটিভি বইটা তো নিবাই, পাশাপাশি প্র্যাকটিস করতে হবে না, বা আর একটু ডিটেলসে পড়তে হবে না, ডিটেলসে পড়ার জন্য আমি একটা বই দিয়ে দিব। আচ্ছা, 4 নাম্বার, আরেকটা খুব সুন্দর একটা জিনিস তোমাদেরকে দেওয়ার আমার ইচ্ছা আছে। এটা আমি জানি না এটা আদৌ দিতে পারবো কিনা, বাট আমি এটা নিয়ে কাজ করতেছি। সেটা হচ্ছে তোমাদেরকে একটা স্ক্র্যাচ কার্ড দিব। স্ক্র্যাচ কার্ড চিনো? স্ক্র্যাচ স্ক্র্যাচ কার্ড, একটা স্ক্র্যাচ কার্ড দিব, মানে একটা কার্ড দিব সোজা কথা। এই কার্ডটা এরকম হবে, একটা কিউআর কোড থাকবে, বুঝছো? একটা কিউআর কোড থাকবে, এই কিউআর কোডটাকে মানে স্ক্যান যদি করো না, তাহলে তোমরা এই যে এইচএসসি চ্যাপ্টার 3 দেখছো না, এইচএসসি চ্যাপ্টার 3টা, এটার ইম্পর্টেন্স বুঝছো হ্যাঁ। মোটামুটি?
নাম্বার হ্যাঁ নাম্বার হ্যাঁ এখন এই নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা, এই যে চ্যাপ্টার 3.1, চ্যাপ্টার 3.1 এর না এমসিকিউ করার জন্য, হ্যাঁ এমসিকিউ করার জন্য কতগুলো ক্যালকুলেটর হ্যাক আছে, ক্যালকুলেটর হ্যাক, ঠিক আছে, ক্যালকুলেটর হ্যাক আছে। মানে এই এমসিকিউ গুলো তুমি ক্যালকুলেটর দিয়েই করতে পারবা, নাম্বার সিস্টেমের ক্যালকুলেটর হ্যাকস। এই স্ক্র্যাচ কার্ডের মধ্যে এই কিউআর কোডটা স্ক্যান করলে তোমাদেরকে একটা ওয়েব মানে ইউটিউবের একটা প্লেলিস্টে নিয়ে যাওয়া হবে, সেটা আমারই মেক করা, ঠিক আছে। মানে ওইখানে তোমরা এই ক্যালকুলেটর হ্যাকসের সবগুলা ক্লাস পেয়ে যাবা। এটা আমার দেওয়ার খুবই ইচ্ছা আছে, এটা নিয়ে আমি কাজ করতেছি, দোয়া করো যাতে এটা পাও তোমরা, ঠিক আছে, এটা দেওয়ার ইচ্ছা আছে। তারপরে আরেকটা জিনিস তোমরা পাবা, সেটা হচ্ছে আম, তোমরা প্রত্যেকটা ক্লাস শেষ হওয়ার পর, ঠিক আছে, এটা এই 5 নাম্বার পয়েন্ট, সেটা প্রত্যেকটা ক্লাস শেষ হওয়ার পরে তোমরা 2টা করে লাইভ সেশন পাবা। এই যে আজকে আমাদের যেমন একটা লাইভ সেশন হচ্ছে না, এরকম লাইভ সেশন পাবা যেখানে হচ্ছে আমাদের প্রবলেম সলভ, ঠিক আছে, প্রবলেম সলভ, তারপর হচ্ছে তোমরা যে কোনো তোমাদের ওপিনিয়ন ডিসকাশন, কি করলে ভালো হয়, কি করলে ভালো খারাপ হয়, বা তুমি কোন জায়গায় উইকনেস আছে, ঠিক আছে, এগুলো নিয়ে ডিসকাস করা হবে। সিকিউ সলভ, এমসিকিউ সলভ করা হবে। 2টা লাইভ সেশন তোমরা পাবা, ঠিক আছে, সোজা কথা লাইভ সেশন, লাইভ সেশন তোমরা পাবা, লাইভ সেশন পাবা। তারপর হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ আমাদের 2টা সিকিউ টেস্ট, 2টা এমসিকিউ টেস্ট হবে। দোনোটাই সত্যি কথা এখানে তো তোমাদের অফলাইনে নেওয়ার সুযোগ নাই। আর আইসিটি জিনিসটা তোমাদের আসলে অনলাইন মানে অনলাইনে পড়াটাই বেটার। এটার জন্য তোমাদের এক্সট্রা এফোর্ট দেওয়ার কোনো দরকার নেই, কারণ তোমাদের সায়েন্সের পড়াশোনা আছে। তোমরা সায়েন্সের পড়াশোনায় এফোর্ট দাও। আমি চাচ্ছি আইসিটিটা তোমাদের বাসায় বসে হয়ে যাক, ঠিক আছে। এটা নিয়ে এক্সট্রা হ্যাসেল নেওয়ার, দৌড়াদৌড়ি করার কোনো দরকার নেই। দেখবা যে দিন শেষে পড়া হয়ই নেই, আইসিটিও হয় নাই, বাকিগুলো হয় নাই, ঠিক আছে। তো তোমাদের চ্যাপ্টার শেষে 2টা করে অনলাইনে এমসিকিউ টেস্ট হবে, 2টা করে সিকিউ টেস্ট হবে। কেন 2টা? কারণ প্রথমটা যদি খারাপ হয় দ্বিতীয়টাতে কামব্যাক যেন করতে পারো, ঠিক আছে। এরকম করে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা হবে তোমাদের। আর এরকম করে সব পড়া শেষ হইলে আমি, এটাও আমার ইচ্ছা আছে যে সব চ্যাপ্টার যদি শেষ হয়ে যায় একটা ফাইনাল মডেল টেস্ট নেওয়ার ইচ্ছা আছে আমার, বুঝছো। সেটা তোমাদেরকে মানে অফলাইনে নেওয়ার ইচ্ছা আছে, ঠিক আছে। এটা হয়তো চকবাজারে কোনো একটা রুম নিয়ে তারপর তোমাদের একটা অফলাইন করার একটা এক্সাম নেওয়ার চেষ্টা আছে আমার। হ্যাঁ, বুঝছো। আর কারো কুইরিজ ইয়েস আছে কোনো? আর কিছু জানার আছে? আরো অনেক কিছু আছে, যেমন তোমরা এইখানে শুধু এই কোর্সটাই করবা এমন না, বুঝছো। তোমরা একদম এইচএসসি পর্যন্ত এটা সাপোর্ট। আচ্ছা, আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে এই পুরা কোর্সটা আমার খুবই ইচ্ছা যেন আমি 8 থেকে 1 বছর, মানে 8 থেকে 10 মাস এর মধ্যে শেষ করাই দিই। মানে সেকেন্ড ইয়ারে উঠে তোমাদের লাইফে আমি আইসিটিটা আর রাখবো না। মানে সেকেন্ড ইয়ারে উঠে যেন তোমাদের একটা সুন্দর নোট খাতা মেক হয়ে যায়, এটা তোমরা রিভিশন করো আর এইচএসসি পরীক্ষা দাও, ঠিক আছে। এইচএস তোমরা সেকেন্ড, ওই যে তোমাদেরকে প্রথমে বলছিলাম না যে সেকেন্ড ইয়ারে হাফ আইসিটি পড়ায়, এটা কিন্তু প্রত্যেকটা কোচিং সেন্টারের কাজ। প্রথম 4টা চ্যাপ্টার তোমার, বা প্রথম 3টা চ্যাপ্টার ফার্স্ট ইয়ারে পড়াবে, তারপরেরগুলা সেকেন্ড ইয়ারে পড়াবে। দেখছো এখন প্রথম লাস্ট 3টা চ্যাপ্টার তো দেখছো কত কঠিন, এইচটিএমএল, প্রোগ্রামিং, ডিবিএমএস। তুমি যদি সেকেন্ড ইয়ারে উঠে কি কি পড়বা? ফার্স্ট ইয়ারের বাকি সাবজেক্টগুলো যেগুলো বাকি রাখছো সেগুলো পড়বা, নাকি সেকেন্ড পেপার পড়বা, নাকি আইসিটি পড়বা? সেই জন্য আমার খুবই ইচ্ছা যেন আমি এই পুরো কোর্সটা, তোমাদের যদি কোঅপারেশন থাকে, তোমরা যদি পড়াশোনা করো, তাহলে অবশ্যই এটা 8 মাস থেকে 10 মাস, এর বেশি লাগা উচিত না, ঠিক আছে। এর মধ্যে শেষ হয়ে যাবে। উইকলি তোমরা 3টা করে রেকর্ডেড ক্লাস পাবা। আর হয়তো আমি এখানে আমাদেরকে হেল্প করার জন্য আরেকজনকে রাখবো, যে তোমাদেরকে গুতায় 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 তোমাদের থেকে এই নোটগুলা নিবে। আহ, তোমাদেরকে জোর করে পরীক্ষাগুলো দেওয়া হবে, কারণ তোমরা 2 দিন ডেডিকেশন ধরে রাখবা, তারপর আর ধরে রাখবা না, বুঝছো। এখানে আরেকজনকে রাখা হবে হয়তো। আশা করি পুরো বিষয়গুলো বুঝতে পারছো না? হ্যাঁ এই কোর্সের আইডিয়া পাইছো? দেখছো সবকিছু ঘুরাই টুরাই দিন শেষে ওভারঅল স- বুঝছি। সবার শেষে এসে এগুলো বললাম না। এটা হ্যাঁ, রেকর্ড হয়েছে। হ্যাঁ, এটা তো রেকর্ড আশা করি হচ্ছে, দেখি দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে তো, হ্যাঁ রেকর্ড হচ্ছে, রেকর্ডটা দিয়ে দিব। মেন নামে দুজন গেছে। হ্যাঁ, রেকর্ডটা দিয়ে দিব আমি, ঠিক আছে। আর কিছু জানার আছে? কারো আর কিছু জানার আছে? তারপর তোমাদেরকে গ্রুপে আমি একটা ইয়া দিয়ে দিব, হ্যাঁ। আমরা ক্লাসগুলো করতে থাকি, ফ্রি সেশনগুলো তোমরা 2 উইকসে তোমরা মোটামুটি 4-5টা এরকম, আজকে তো একটা গেল, আরো 3-4টার মতো সেশন পাবা। আমরা নেক্সট ক্লাস থেকে পড়াশোনায় ঢুকবো, ঠিক আছে। আজকে আশা করি আমি ওভারঅল সবকিছু বলতে পারছি, বুঝাইতে পারছি, আচ্ছা ঠিক আছে। নেক্সট যেদিন আমি শিডিউলটা বলে দিব, সেই দিন আমরা হালকা একটু একটু করে পড়াশোনা শুরু করব, ঠিক আছে। হ্যাঁ, তোমরা চলে যেতে পারো আজকে। থ্যাংক ইউ। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। টাটা। আসসালামু আলাইকুম ভাই। ওকে।